হ্যালো এভরিওয়ান, ভেক্টরের 5 নাম্বার লেকচারে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আজকে আলোচনা করব। তার আগে এর আগের লেকচারে যে এখানে আমরা শেষ করেছিলাম যে আমাদের কোনো তিনটা যদি ভেক্টর দেওয়া থাকে, সেই তিনটা ভেক্টর দিয়ে আমরা কিভাবে কোনো একটা বস্তুর আয়তন নির্ণয় করতে পারি। এর আগের ঠিক আগের পার্টে ডট গুণন এবং ক্রস গুণনের সময় আমরা দেখলাম যে কোনো একটা নির্দিষ্ট তল যদি দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকে, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট তল বা কোন একটা সামান্তরিকের ক্ষেত্রে যদি আমাদের দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকে, তাহলে সেই সন্নিহিত বাহু দ্বারা গঠিত যে আমরা তল পাই, সেই তলের ক্ষেত্রফলটা আমরা কি দেখছিলাম, সেই দুইটা বাহুর কিসের যোগ মানে তোমার ক্রস গুণনের মানের সমান না। জি ভাই। তার মানে দুইটা সন্নিহিত বাহুর ভেক্টর দ্বয় দ্বারা আমরা যদি তার আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে আমরা জাস্ট ক্রস গুণ করব। ক্রস গুণ করে সেই ক্রস গুণের মানটা নিয়ে আমরা কাজ করব। এখন আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের তিনটা ভেক্টর দেওয়া আছে, তাইলে দুইটা আছে তোমার একটা তল গঠন করবে, আর সেই তলের সাথে সামথিং একটা কোণ করে যদি সেটা কি একটা ঘনক হয়, তাহলে সেটা কেমন থাকবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, রাইট? মানে যদি ধরো বি ভেক্টর আর এ ভেক্টর দিয়ে একটা তল গঠন হয়েছে, যেটাকে আমরা ভূমি হিসাবে ধরে নিলাম, তাহলে সি ভেক্টরটা কি যদি 90 ডিগ্রিতে থাকে, তাইলে একটা ঘনক বা আয়তাকার ঘনবস্তু তৈরি করবে না? জি ভাই। আর যদি সেটা সামথিং একটা কোণে থাকে, তাইলে সেটা কি হবে? মানে এরকম একটা হেলানো তলের বাক্স তৈরি করবে, রাইট? মানে আমাদের চিত্রতে যেমন জি দেওয়া ভাই, আছে। এই প্রিজমের মতো। প্রিজম তো হবে না, কেননা প্রিজম হইলে তো এইখানকার আরেকটা ভেক্টর সি ভেক্টরের সমান্তরাল হইতো না। এই সি ভেক্টর আর এই সি ভেক্টর কি সমান্তরালে আছে না? এইটা জি আর ভাই। এইখানকার সি ভেক্টর কি সমান্তরালে আছে না? তাইলে কি প্রিজম আলটিমেটলি হবে? প্রিজম হইতে গেলে তো না। এখানে এসে মিলিত হওয়ার দরকার ছিল, তাই না? সো সেই ক্ষেত্রে আসলে এটা প্রিজম হবে না, এটা একটা হেলানো ঘনবস্তু হইতে পারে, যেটা আমরা বলতে পারি। তো তাহলে আমাদের এখন এই হেলানো ঘনবস্তুর যখন আয়তন নির্ণয় করতে হবে, তাহলে আয়তন সমান সমান আমরা কি জানি বলো দেখি? তল গুণ উচ্চতা। জি ভাই। তাহলে দেখো, আমাদের এই যে যেই উচ্চতাটা আমরা পাবো, মানে তলের ক্ষেত্রফলটা পাবো, সেটা কি হবে? বি আর এ দুইটা তোমার ভেক্টর দেওয়া আছে। তাহলে আমরা যদি বি ক্রস এ করি, তাহলে এইটার মানটাই কি আমাদের সেই তলের ক্ষেত্রফল হবে না? জি ভাই। আর জি এইটার ভাই। সাথে আমরা যখন এ ডট সি ডট করতেছি, দেখো সি ডট মানেটা কি? সি ডট মানে এইচটা। এটা যদি আমাদের ধরো সি ভেক্টর হয়, তাহলে এই সি ভেক্টরের ডট গুণ মানেটা, মানে সি ভেক্টরকে যদি ডট গুণ করি, তার মানেটা কি? যে এই তলের উপরে, মানে বি ক্রস এ তলের উপরে সি এর যে লম্ব অভিক্ষেপটা পড়বে, সেটাই তো এটার মান, তাই না? তাহলে আমরা যদি সি, লম্ব। হ্যাঁ, তাহলে আমরা সিটাকে যদি একটু কি করি বলো দেখি, ডট গুণ করি, তাহলে আমরা কি পাবো? আমরা এইচটা পাবো না? এইচ পাবো। এইচ জি পাবো, ভাই। সি কস থেটা পাবো। তাহলে সি কস থেটা পাইলে কি হবে? আমরা এখান বরাবর এটা যদি আমাদের থেটা হয়, তাহলে আমরা এখানে কি পাবো? একটা এইচ পাবো। সো যে কোনো একটা আয়তাকার বস্তুর ক্ষেত্রে যদি আমাদের অথবা যে কোনো একটা ঘন বস্তুর ক্ষেত্রে আমাদের যদি সেখানে কি নির্ণয় করতে হয়, আয়তন নির্ণয় করতে হয়, তাহলে আমরা কি করব? তলের দুইটা ভেক্টরকে ক্রস গুণ করব, আর তার সাথে আরেকটা ভেক্টরকে ডট গুণ করব। তাহলে এই তলের দুই ভেক্টরকে কেন ক্রস করতেছি? সেই তলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, ঠিক আছে? আর আমাদের উচ্চতাটা বের করার জন্য কি করতেছি? সেটাকে ডট গুণ করতেছি, রাইট? জি ভাই। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে, দুইটা পার্টিকুলার প্রশ্ন। প্রথম প্রশ্নটা করি, সেটা যে তল যে বি আর এ হবে, এটা কি কোনোদিন মানে কোনো কথা? বি আর এ কেই কেন তল হইতে হবে? এ আর সি কি তল হতে পারে না? জি ভাই, হতে পারে। তাহলে আমি যদি এমন লিখি, এখানে সবগুলোই ভেক্টর হবে। ধরো এখানে বি আর সি কে ধরে নিছে তল, ঠিক আছে? বি আর সি মানে কি? এই তলটাকে ধরে নিছে যে এইটার ক্ষেত্রফল নির্ণয় করবে, আর এইখান থেকে এ লম্ব বিক্ষেপ নিয়ে উচ্চতা বের করছে। কথা কি বুঝছো? জি মানে ভাই, আমাদের বুঝছি। এই সূত্রের মতে, তাহলে আমাদের এ ডট বি ক্রস সি হইলে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। যেখানে বি জি আর ভাই। সি কে আমরা ধরছি যে সেটাকে একটা সারফেস ধরে নিছি, আর এটাকে ওই সারফেস থেকে হাইট বের করছি আরেকটা ভেক্টরের শীর্ষবিন্দুর। আচ্ছা, এইভাবে যদি বের করা যায়, আবার কি এমনি যদি আমি করি
যে এখানে আমি দিলাম সি ক্রস এ। এখানে একটা প্রশ্ন, আচ্ছা জিরো কেন দিলাম, জিরো না, এটা হচ্ছে আয়তন তো ভি। আচ্ছা এইভাবে বের করতে পারি একটা প্রশ্ন। দুইটা হচ্ছে যদি আমি এমন দিতাম সি ক্রস বি, তাইলে কি প্রবলেম হইতো? আবার এইখানের ক্ষেত্রে যদি আমি বি ভেক্টর দিতাম, আর এখানে যদি আমি সি ক্রস এর জায়গায় আমি দিতাম হচ্ছে ধরো এ ক্রস সি, একটু উল্টায় দিলাম, ঠিক আছে, এখানে আমি দিলাম হচ্ছে এ ক্রস সি, তাইলে কি হইতো? আর আমি যদি এমন দিই যে সি ভেক্টর ডট, আমাদের আরেকটা কি থাকে তোমার, এ ক্রস বি, আর এখানে থাকে হচ্ছে সি ভেক্টর ডট বি ক্রস এ। আসলে কি সমস্যা হইতো বলো দেখি? এনিওয়ান বলতে পারবা? কোনো সমস্যা হবে এখানে? সেটাই জিজ্ঞেস করলাম, যে তিনটা সূত্রই কি আসলে বসানো যায়? তোমাদের বইয়েতে একটা সূত্র দেওয়া আছে না? জি ভাই। তোমাদের বইয়ে কিন্তু একটাই সূত্র দেওয়া আছে, so তিনটা সূত্র কি আমরা অ্যাপ্লাই করতে পারি? মানে এইটা, এটা, এটা কি একই মান দিবে, বা এই ছয়টাই কি একই মান দিবে? কি মনে হয়? ভাই, ভাইয়া বি আমার তো ক্রস মনে সি হয় একই আর মান সি দিবে। ক্রস, ভাইয়া সি, বি ক্রস সি আর সি ক্রস বি তো একই না? আচ্ছা একই না, কি পার্থক্য? ভাই বি ক্রস সি ইজ ইকুয়াল টু মাইনাস সি ক্রস বি। আচ্ছা ও একটাই বলছে যে ভাই একটার ক্ষেত্রে আমরা পজিটিভ মান পাবো, একটার ক্ষেত্রে নেগেটিভ মান পাবো, রাইট? হ্যাঁ জি আচ্ছা, আর তুমি আবার বললা যে আচ্ছা এটা তো একটা গেল, যে এইটার মানটা পাবো এইটার টোটালি বিপরীত, রাইট? তবে আমরা কিন্তু আগে থেকেই বলতে পারবো না যে কোন মানটা পজিটিভ পাবো, মানে এইটা পজিটিভ পাবো নাকি এইটা পজিটিভ পাবো, এটা কিন্তু আমরা জানি না। কেন জানি না? কেননা ওর মধ্যবর্তী কোণটা আসলে কোন ক্ষেত্রে গেলে ক্ষুদ্রতম কোণ হবে, সেটা কি জাস্ট ভেক্টর দেখে বলা যায়? সেটা তো হিসাব নিকাশ করার বিষয়, তাই না? জি ভাই। তো হ্যাঁ। সেই ক্ষেত্রে আমরা জানবো না যে এটা আসলে পজিটিভ মান নিলে ভালো, মানে পজিটিভ মান কোনটার ক্ষেত্রে পাবো। বাট যদি আমরা প্রথমটাই নেগেটিভ পাই, তাহলে দ্বিতীয়টাই আমরা কি পাবো? এটাকে আমরা ধরলাম 1 নাম্বার আর এটাকে ধরলাম 2 নাম্বার, তাহলে প্রথমটাই যদি পজিটিভ পাই দ্বিতীয়টাই আমরা কি পাবো? নেগেটিভ পাবো। আবার যদি প্রথমটাতেই আমরা নেগেটিভ পাই তাহলে পরেরটাতে কি পাবো? পজিটিভ পাবো। মানে জাস্ট মানের একটা প্লাস মাইনাসের ভেরিয়েন্স আসবে। বাট যেহেতু আয়তন কি কখনো নেগেটিভ হইতে পারে? পারে না। তো দুইটার না ভাই। ক্ষেত্রে আমি কি নিব? পরম মান নিলেই হইলো। ঠিক আছে, তাহলে এইটা একটা আমরা সলিউশন পাইলাম। এখন 2 নাম্বার বলো, যে 1 নাম্বার সেটের সবগুলো কি সেম মান দিবে? ভাইয়া দিবে। জি ভাই দিবে। এটা দিবে আমি আস আগে। রাইট, আসলে সবগুলো সেম মানই দিবে। কথা কি বুঝছো? এটা নিয়ে হিউজ কনফিউশন থাকে, মানুষজন সূত্র বুঝতে পারে না, কিন্তু তিনটা কি হবে? সেম মানি দিবে। কিন্তু সামহাও তোমাকে যদি এই রকম লেখা থাকে যে বি ক্রস এ ডট সি, এটা কি আয়তন বোঝাবে? না না ভাইয়া। ভাই। না ভাই, এটা অবশ্য আইতন বোঝাবে না। অবশ্যই আয়তন বোঝাবে না। সো এটাও একটু মাথায় খেয়াল রাখবা, যে যখন অপশন দিবে, মানে এমসিকিউ দিবে, তখন কিন্তু এই তিনটাই রাইট আনসার। আর এই রকম থাকলে সেটা রং অ্যান্সার, এরকম থাকলে যে রং অ্যান্সার, এটার আরেকটা লজিক তোমাকে আমি বোঝাই। যে আমরা কি বললাম, বি ক্রস এ ডট বি, এ ডট সি ধরো, এটা যে রং অ্যান্সার এটা আরেকটু বোঝাই। আমরা যেটা নির্ণয় করতেছি সেটা কি ভলিউম না? জি ভাই। এটা হচ্ছে ভলিউম। ভলিউম কি স্কেলার নাকি ভেক্টর? ভলিউম। আয়তন তো স্কেলার না? আয়তন অবশ্যই স্কেলার, আয়তন কিন্তু ভেক্টর না। এখন তুমি দেখো 1 নাম্বার সেট আর 2 নাম্বার সেট, তুমি 6 ভাবেই আয়তন নির্ণয় করতে পারো। এখন দেখো এই ক্ষেত্রে বি ক্রস সি, এইটা একটা ভেক্টর রাশি। হ্যাঁ। হ্যাঁ ভাইয়া। এইটাকে যখন আমি কোন একটা স্কেলার দিয়ে গুণ করতেছি, ডট, সরি, আরেকটা ভেক্টর দিয়ে ডট গুণন করতেছি, আলটিমেটলি রেজাল্টটা কি আমি ভেক্টর পাচ্ছি নাকি স্কেলার পাচ্ছি? স্কেলার পাচ্ছি। স্কেলার। স্কেলার পাচ্ছি। তাহলে তুমি বুঝতে পারছো যে আমার রেজাল্টটা কিন্তু আমি একটা স্কেলার রাশি পাচ্ছি, এবং ভলিউমটাও হচ্ছে একটা স্কেলার রাশি। বাট এখন দেখো তুমি, যে এইটার ক্ষেত্রে যখন আমি নির্ণয় করতেছো, তখন এ ডট সিটা কি একটা স্কেলার হয়ে যাচ্ছে না?
জি ভাই। যেটাকে আমরা একটা কনস্ট্যান্ট হিসাবেও ধরে নিতে পারি অথবা স্কেলারই ধরে নাও। এইটার সাথে যখন আমি বি কে গুণ করতেছি সেটা কি একটা ভেক্টর হয়ে যাচ্ছে না? মানে ভেক্টরের সাথে স্কেলার গুণ করলে তো ভেক্টরই হবে। জি ভাই, তাহলে সেই ক্ষেত্রে কি ক্রস এটা গুণন করলে কখনোই অবশ্যই ভেক্টর হবে। তার মানে কি এটা আসলে ওই রাশিটা কি হচ্ছে, ভেক্টর রাশি হয়ে যাচ্ছে, কিন্তু ভলিউম তার ভেক্টর রাশি না। তাহলে জি এইভাবেও ভাই। তুমি যদি তোমার মাঝখানে কনফিউশন থাকে তখন তুমি কিন্তু এইভাবে তুমি সর্ট আউট করতে পারো বা ভিন্ন ওয়েতে থিঙ্কিং করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এইটা গেল এক নাম্বার কথা। তুমি দেখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে টিচাররা কিন্তু এটা আসলে শেখায় না যে এই 6 ভাবেও করা যায়। তো যার কারণে তোমাদের মাঝখানে একটা সবসময় কনফিউশন থাকে যে কেন ভাই এইটাকেই তল হিসাবে দিলাম, বা বিয়ন্ড দ্য সিনে আসলে জিনিসটা আসলে কি। আর এখান থেকে আরেকটা কনক্লুশনে আসা যায়, সেটা হচ্ছে অনেক সময় দেয় যে তিনটা ভেক্টর আসলে সমতলীয় বা একই সমতলে অবস্থান করবে কিনা এটা তোমাকে হচ্ছে প্রুফ করতে দেয়। তো এখন আমাকে বলো তো যে তিনটা ভেক্টর যদি থাকে আর তারা যদি একই সমতলে থাকে, তার মানেটা কি? যে তারা হচ্ছে একই প্লেনের উপর অবস্থিত। সো এইটার ক্ষেত্রে তিনটা প্লেন আছে, রাইট? এই যে তো এ তাদের বি সি। উচ্চতা তাইলে শূন্য হবে বলতে বলতে। উচ্চতা তাইলে শূন্য হবে, অথবা আমরা বলতে পারি যে সি ভেক্টরটাও কি হবে, এর উপর অবস্থান হবে, অবস্থিত হবে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, জি ভাই, এর উপর যদি অবস্থান হয় তাহলে তোমরা বলো দেখি যে এটার ভলিউম কি জিরো হবে না? অবশ্যই জিরো হবে ভাই। তাহলে যদি হ্যাঁ, উচ্চতা সমতলীয় জিরো হয় হবে। তাহলে এই 6টা সমান সমানই কি হবে, জিরো হবে। মানে যে কোনো একটা জিরো হলে আরেকটা তো জিরো হবে, আমরা তো দেখলাম মান সেমই হয়, তাই না? তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটা জিরো হলে কি হবে, 6টাই জিরো হবে। তার মানে আমাদের যদি মাল্টিপল। কখনো বলে যে তিনটা ভেক্টর দেয়া আছে তারা সমতলীয় কিনা অথবা একই সমতলে আছে এটা প্রুফ করো, তাহলে আমরা জাস্ট কি করব যে তাদের ভলিউমটা ওই তিনটা ভেক্টর দ্বারা গঠিত আয়ত, মানে আয়ত কেন বলতেছি, আমার ঘনবস্তু যেটা আছে সেই ঘনবস্তুর ভলিউমটা কত হবে, জিরো হবে। ক্লিয়ার? বোঝা গেছে? কোশ্চেনটা আবার বলেন ভাইয়া। কোন একটা তিনটা ভেক্টর দেওয়া থাকলে সেই তিনটা ভেক্টর দ্বারা গঠিত ঘনবস্তুর আয়তন শূন্য হলেই কি হবে, সেই তিনটা ভেক্টর সমতলীয় বা একই সমতলে থাকবে। তো যদি কখনো তিনটা ভেক্টর দিয়ে বলে যে প্রুফ করো যে এই তিনটা ভেক্টরই হচ্ছে সমতলীয় বা একই সমতলে অবস্থান করে, তাহলে আমরা কি করব, জাস্ট ভলিউম বের করে দেখাবো যে আসলে মান শূন্য আসতেছে। আয়তন শূন্য। ক্লিয়ার? আই হ্যাঁ ভাই। থিংক জি ভাই, এটা নিয়ে ক্লিয়ার। কনফিউশন নাই। এবার আসো আরেকটা পদ্ধতিতেও ভলিউম নির্ণয় করা যায়, সেটা কি ম্যাট্রিক্স পদ্ধতি। ম্যাট্রিক্স পদ্ধতি আসছে এই ক্রস গুণ এবং ডট গুণ থেকেই। তুমি যদি ডিটারমিনেট অফ এইটা এটা বের করো, যে আমাদের ধরো তিনটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর দেওয়া আছে এ আই ক্যাপ, এ ওয়ান প্লাস বি ওয়ান জে ক্যাপ প্লাস সি ওয়ান কে ক্যাপ, এমন একটা ভেক্টর দেওয়া আছে, ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এইটা হচ্ছে ধরো বি ভেক্টর, বি এ2 আই ক্যাপ, ঠিক আছে, বি2 জে ক্যাপ, আরেকটা হচ্ছে সি2 কে ক্যাপ। আরেকটা ভেক্টর দেওয়া আছে ধরো সি ভেক্টর, সেখানে দেওয়া আছে এ3 আই ক্যাপ, বি3 জে ক্যাপ প্লাস সি3 কে ক্যাপ। এমন তিনটা ভেক্টর দেওয়া আছে। এখন তোমাকে বলছে যে এরা তিনজন সমতলীয় কিনা বের করতে, অথবা এদের তিনজন দ্বারা ভলিউম বের করতে, ঠিক আছে? ওকে। জি ভাই। তাহলে তোমার কি করতে হবে, তুমি ম্যাট্রিক্স পদ্ধতিতেও এটা সলিউশন করতে পারো। ম্যাট্রিক্সে কি আয়তন বের করা দেখছো না, যে তিনটা ভেক্টর বা তিনটা তোমার রেখা দেওয়া আছে, সেই তিনটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের আয়তন নির্ণয়, এমন কিছু কি ম্যাট্রিক্সে ছিল না? ম্যাট্রিক্সে কি ছিল এমন কিছু তোমাদের? ছিল না বোধহয়, না? আচ্ছা, ছিল নাকি, নাকি ছিল? হ্যাঁ, এমন কিছু তো করিনি। আচ্ছা, করনি। আচ্ছা, সমস্যা নাই। আমরা যদি এইভাবে একটা ডিটারমিনেট বের করি, এমন একটা ম্যাট্রিক্স তৈরি করি সবগুলোর, কি করলাম আমরা সহগগুলোকে নিয়ে, কোএফিসিয়েন্ট গুলোকে নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করলাম, সেই ম্যাট্রিক্সের জি যদি ভাই। ডিটারমিনেট বা এই নির্ণায়কটা বের করি, তাহলে কি হবে, আমরা এটার ভলিউম পেয়ে যাব। জি ভাই, এটা তো করছে, আগে দেখেছি। দেখাইছিলাম কি?
জি আমরা ভাই, এর ক্রস আগের ক্রস ক্লাসে ক্রস দেখেছিলেন। ক্রস গুণেরটা দেখাইছিলাম। ক্রস গুণের জি ক্ষেত্রে ভাই। এখানে এখানে A1 জি B1 ভাই, C1 আলাদা। ছিল না, XYZ ছিল, এটা একটু আলাদা। এখানে আমরা কি করছি, জি ভাই, এক্স এটা ওয়াই আলাদা। জেড কে এমিট করছি, আমরা এমিট করে জাস্ট তিনটা ভেক্টর গুলো, একক ভেক্টরের সাথে থাকা কোএফিসিয়েন্ট গুলো বা সহগুণক গুলোকে আমরা বা সহগ গুলোকে আমরা জাস্ট বসাইছি, লাইন বাই লাইন, মানে রো অনুসারে বসাইছি। তো জিনিসটা আসলে কিছুই হয় নাই, জিনিসটা হচ্ছে যে তুমি যখন এই রো ওয়ানকে ধরে ধরো এটা নির্ণায়ক বের করবা, তাহলে কি হবে, A1 গুণ A2 B3 মাইনাস B2 A3 হবে না, এরকম হবে না? এমন হবে হ্যাঁ না হ্যাঁ। যে জি A1 ইন্টু A2 B3 মাইনাস B2 A3, এরকম হবে না জি ভাইয়া। প্রথমটা? সেকেন্ডটা কি হবে, মাইনাস B1 ইন্টু তোমার হচ্ছে আচ্ছা এটা আমরা একটু মনে হয় ভুল লিখলাম, এটা আমরা একটু ভুল লিখলাম। আমাদের হবে হচ্ছে A1 ইন্টু আহ এটা আর এটা তো বাদ, তাহলে B2 C3, তাই না? B2 C3 মাইনাস C2 B3, এরকম হবে না? তারপর হ্যাঁ, মাইনাস বি এভাবে ওয়ান হবে। এইটা ক্যান্সেল, তাহলে থাকবে হচ্ছে A2 C3 আর থাকবে হচ্ছে -C2 A3, রাইট? তো এমনি হ্যাঁ। হচ্ছে বাকি অংশটা আমরা আবার লিখতে পারি যে C1 দিয়ে বাকি অংশটা তুমি লিখলা। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমরা কিন্তু ভালো স্টুডেন্ট, এই জন্য আমি কিন্তু অনেক লাইন স্কিপ করতেছি, বুঝছো? এই জন্য আমি ঝড়ের গতিতে আগাচ্ছি, এগুলো কিন্তু অনেক আরো হিউজ কনসেপ্ট দিতাম যদি তোমরা একদমই না বুঝতা বা না পড়তা নিজেরা বাসায়, তখন আমি এগুলো নিয়ে অনেক আলোচনা করতাম। স্কিপ করতেছি, ঠিক আছে? তো সর্বোচ্চ মনোযোগ দাও, নাইলে কিন্তু বুঝবা না, এবং জিনিসগুলো বোঝাটা খুব জরুরি। এখন দেখো ভাই, এই যে B2 C3 আর C2 B3 এটা যে তুমি দিলা, এই পুরো টার্মটা কি B ক্রস C না? B ক্রস C এর ক্ষেত্রে এর সহগুণকটা পাবা না? এর একবার একটু বলেন ভাইয়া। আমরা বললাম যে ধরো তুমি যদি এমনিতে B ক্রস C করতে আসো, আমরা এটা একটু নতুন না হলে করি, নতুন একটা পেজে করার চেষ্টা করি, তাহলে তোমাদের জন্য একটু বোঝার সুবিধা হবে। আমি বললাম যে ধরো এ ভেক্টর যেটা আছে সেটাকে আমরা বলছিলাম হচ্ছে A1 I ক্যাপ, B1 J ক্যাপ, C1 K ক্যাপ, রাইট? জি ভাই। এভাবে আমরা পুরো জিনিসটা সাজাইছিলাম। এখন আমি বললাম যে ধরো তুমি এমন করলা যে B ক্রস C করলা, বুঝছো? তাহলে B ক্রস C করলে এখানকার মানটা কি আসবে দেখো তো। B ক্রস C করলে আলটিমেটলি তোমার যে মানটা আসবে সেটা দেখতে এমন হবে, I J ক্যাপ K ক্যাপ, তাই না? A2 B2 C2, আরেকটা থাকবে হচ্ছে A3 B3 C3, রাইট? থ্রি। তাহলে হ্যাঁ আয়ের যে গুণকটা আসবে, আয়ের গুণকটা কি B2 C3 মাইনাস C2 B3 না? হ্যাঁ আর এখানে আমি জি যখন ভাই। বললাম যে এখানে যখন তুমি এমন করতেছো যে সবগুলো নিচ্ছ, নিয়ে একটা ম্যাট্রিক্স বানাচ্ছ, ম্যাট্রিক্স বানায় যখন আলটিমেটলি মানটা নির্ণয় করতেছো, তখন আসলে সেটা দেখতে কেমন হচ্ছে? তো সেটার ক্ষেত্রে আমরা যদি একটা টার্মকে নিয়ে জাস্ট কাজ করি, যেটা ডিটারমিনেন্ট যখন তুমি বের করতেছো, একটা টার্ম নিয়ে আমরা জাস্ট কাজ করি, সেটা হচ্ছে A1 ইন্টু B2 C3 মাইনাস C2 B3 আসতেছে না? দেখো আলটিমেটলি B ক্রস C এর ক্ষেত্রে এর যে সহগুণক প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে এটা। আর A ডট যদি তুমি B ক্রস C করো, তাহলে আলটিমেটলি যেই সহগুণকটা জাস্ট মানে এই I ক্যাপের যেই তোমার সহগগুলো আছে সেইগুলোর কোএফিসিয়েন্টটা কি হবে, এর সাথে এই যে তোমার B ক্রস C এর I ক্যাপের যেই সহগ আছে সেটা কি হবে, গুণ হবে না ডট প্রোডাক্ট করলে? জি ভাই। এইবার কি তাইলে বুঝতে পারতেছো যে A ডট B ক্রস C করা যা, আর তোমার এইভাবে ডিটারমিনেট বা তুমি যদি হচ্ছে জাস্ট সহগগুলোকে নিয়ে একটা ম্যাট্রিক্স কল্পনা করে সেটা নির্ণায়ক নির্ণয় করো, সেটা আসলে সেম জিনিস। B ক্রস C থেকে তুমি যেইটা I ক্যাপের সাথে সহগ পাচ্ছ সেটাকে এখানে বসানো লাগতেছে ম্যাট্রিক্স, মানে নির্ণায়ক ডিরেক্ট নির্ণয় করলে। আর ওই যে A ডট ছিল, A ডট মানে কি, এই যে A1 এর সাথে সেটা কি হবে, এটা গুণ হবে না? কথা কি বুঝছো না বুঝোনি?
না বুঝলে বলো, কিন্তু ফার্স্ট বলো যে বুঝিনি। ভাই বুঝছি, যান, বুঝছি। বুঝছো বাকিরা? এই যে মুনতাহিনা, তারপরে হচ্ছে ইসমাইল, বুঝছো কি? এই মুনতাহা তারপর ইসমাইল, বোঝা কি গেছে? কেউ উত্তর দেয় না কেন? ইসমাইল, জি ভাইয়া, আগান সামনে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এইখানে যদি আমরা ডিরেক্টলি তোমার এটার ক্ষেত্রে ম্যাট্রিক্স বসায় সেটা নির্ণায়ক নির্ণয় করি, তাহলে সেম জিনিস হবে। একটা জিনিস এখন বলো দেখি, এটার যদি রো অপারেশন করি, মানে A1 B1 C2 কে রো টু তে নিয়ে গেলাম, আর রো টুটাকে রো ওয়ান বানাইলাম, এটাকে কি বলা হয়? রো অপারেশন, রাইট? ম্যাট্রিক্স এটাকে কি বলা জি হয়? ভাই। রো অপারেশন। আচ্ছা, রো অপারেশন করলে কি মান সেম থাকে নাকি চেঞ্জ হয়? ভাই মান সেম থাকে। আমাকে জিজ্ঞেস করছো কেন? ম্যাট্রিক্স তো তোমরাই পড়ে আসছো। মান সেম থাকে। মান সেম থাকে না? জি ভাই। জি ভাই, ওই যে এ ডট বি গুণ সি আর বি ডট এ গুণ সি, আগে বললেন তো একই মান। সাবাস, তাহলে বুঝছো? যদি রোতেও সেম থাকে তাহলে এইখান থেকেও বোঝা যাচ্ছে কি যে এইখানে আমরা কি করলাম, এখানে আমরা করলাম হচ্ছে B.A×C, রাইট? তাহলে B.A×Cও কি হবে? সেম মান দেবে। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা কি গেছে? বোঝা গেছে আই থিঙ্ক। জি ভাই, এখানে গেছে। আরেকটা জিনিস আমরা একটু বলি, যে এইটা আসলে এই যে তিনটা ভেক্টরকে আমরা যে সেম লিখলাম, এই তিনটা ভেক্টরকেই আমরা কিভাবে সেম লিখলাম, আর এই তিনটাকেই কেন আমরা উল্টা বললাম, এর কারণ হচ্ছে আমরা একটা নির্দিষ্ট সাইকেল বা লুপে যাচ্ছি কিনা সেটার জন্য, সেটার উপর এটা ডিপেন্ড করে। যদি আমরা ABC এভাবে তিনটা ভেক্টর কল্পনা করি, তাহলে দেখো এখানে B×C সেটা গেছে কি ক্লকওয়াইজ। এই কারণে জি আমরা ভাই। বলছি B×Cও যা, C×Aও তা, কেননা এরা সবাই গেছে কি ক্লকওয়াইজ। আবার A×Bও কি ক্লকওয়াইজ। আবার ধরো যদি আমরা চিন্তা করি যে এটা হচ্ছে এ বি, এটা বি কেন বলছি, A B, আর এটা ধরো C, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে দেখো যখন আমরা C×B করতেছি, তার মানে কি এন্টি ক্লকওয়াইজ যাচ্ছি। আবার A×C করতেছি, তখন আমি কি করতেছি? এন্টি ক্লকওয়াইজ যাচ্ছি। আবার B×A করলেও কি এন্টি ক্লকওয়াইজ যাচ্ছি। এই জন্য এই তিনজনের মান কি হবে? সেম, মানে পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন সেম আসবে। কথা কি বুঝছো? এই ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আসো আমরা অনেকখানি কনসেপ্ট ক্লিয়ার করছি প্রায় 30 মিনিট ধরে। তো আশা করতেছি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। ওকে, এখন দেখো আমাদের একটা সিকিউ আছে, এই সিকিউ প্রবলেমটা আমরা সলভ করব। এটা হচ্ছে BF শাহিন কলেজের 2023 সালের টেস্ট পেপারের কোশ্চেন। এখন দেখো এখানে কি বলছে, বলছে যে A ভেক্টরের একটা মান দেওয়া আছে আর B ভেক্টরের আরেকটা মান দেওয়া আছে। বলছে A এবং B ভেক্টর উভয়ের সাথে লম্ব ভেক্টর দ্বয় নির্ণয় করো। লম্ব ভেক্টর নির্ণয় করে কেমনে? লম্ব ভেক্টর নির্ণয় করার ওয়েটা কি বলতে পারবা কেউ? ভাইয়া ওই যে লম্ব বিক্ষেপ বের করে ওইভাবে। না, লম্ব ভেক্টর কখনো যদি দেখেন লম্ব ভেক্টর নির্ণয় করতে দিছে, সো লম্ব ভেক্টর নির্ণয় করা মানেই হচ্ছে ক্রস প্রোডাক্ট বের করা। কি বললাম? লম্ব ভেক্টর মানে ক্রস প্রোডাক্ট। লম্ব ভেক্টর মানেই হচ্ছে ক্রস প্রোডাক্ট, কেননা A এবং B পরস্পর, জি ভাই। দুইজনের সাথেই লম্ব, মানে কি এরকম একটা নতুন C ভেক্টর তৈরি হবে, হয় এইদিকে নাইলে এইদিকে, এবং সেটা আমরা পাবো কিভাবে? ক্রস প্রোডাক্টের সাথে। নাম্বার 1 কনসার্ন। নাম্বার 2 কনসার্ন, লম্ব ভেক্টর কি একটা তৈরি হবে না দুইটা তৈরি হবে? ভাই দুইটা হবে। অবশ্যই অবশ্যই দুইটা তৈরি হবে, বেশিরভাগ গাইডে একটাই তৈরি করে রাখে। কিন্তু অবশ্যই সেখানে কি থাকবে? প্লাস মাইনাস থাকবে। কেননা A×B দিলেও আমি A এবং B এর সাথে একটা লম্ব ভেক্টর পাবো। আবার B×A দিলেও A এবং B এর সাথে আরেকটা লম্ব ভেক্টর পাবো, এবং দুইটা কি হবে? পরস্পর 180 ডিগ্রিতে থাকবে না? জি ভাই। থাকবে। আর সেকেন্ড জিনিস হচ্ছে যেটা আমরা লম্ব ভেক্টর পাবো, সেটা কি A এর সাথে লম্ব নাকি B এর সাথে লম্ব?
এ ক্রস বি দিলে যে আমি লম্ব ভেক্টরটা পাবো সেটা কি এ এর সাথে লম্ব নাকি বি এর সাথে লম্ব? এর সাথে না। আর বি ক্রস এ দিলে কার সাথে লম্ব? মানে এই এ ক্রস ভুল বললে ভুল বলো, কোনো সমস্যা নাই। এ ক্রস বিটা কি এ এর সাথে লম্ব নাকি বি এর সাথে লম্ব? আর বি ক্রস এটা কি বি এর সাথে লম্ব নাকি এ এর সাথে লম্ব, বলো দেখি। বি ক্রস এ বি এর সাথে। আর এ ক্রস বি এ এর সাথে, তাই না? জি ভাই। এই সীমিত না সীমাইত, যাই হোক, তোমার কি মতামত? জি ভাই, একই মতামত। আচ্ছা, আর ইসমাইল, ইসমাইল কি গায়েব হয়ে গেছে নাকি? ইসমাইল তো ভাই কোনো মতামতই দেয় না, হ্যাঁ। এক্স অক্ষের সাথে অনেক। এক্স অক্ষের সাথে? তুমি আবার এর মধ্যে এক্স অক্ষ কোথায় পেলা? বাপরে, কালকে বলছিলাম যে এ ক্রস বি যেই ভেক্টরটা পাবা সেটার দুইটার সাথেই লম্ব হচ্ছে এ ক্রস বি। অর্থাৎ এ ক্রস বি সমান সমান, ধরো নতুন একটা ভেক্টর তুমি পি ভেক্টর ধরলা, এই পি ভেক্টরটা এ এর সাথেও লম্ব বি এর সাথেও লম্ব। আবার বি ক্রস এ এইটা সমান সমান ধরো কিউ ভেক্টর ধরলা, এইটা বি এর সাথেও লম্ব এ এর সাথেও লম্ব। এবং জি শুধুমাত্র ভাই, মনে পড়ছে। এবং শুধুমাত্র লম্বই না, এ এবং বি এর সাথেই লম্ব না, এ এবং বি বরাবর যতগুলো তল আছে, এই তলের উপর যতগুলো ভেক্টর আছে, এই তলের উপর থাকা প্রত্যেকটা ভেক্টরের সাথেই কি লম্ব। কথা কি জি ভাই। বুঝছো? জি ভাই। অথবা এটাকে আমরা এইভাবেও বলতে পারি, এ বি এর তলের সাথে লম্ব ভেক্টর নির্ণয় করো। এ বি উভয়ের সাথে না বলে আমরা কি বলতে পারি, এ বি তলের সাথে লম্ব ভেক্টর নির্ণয় করো। কথা কি ক্লিয়ার? জি জি ভাই। ভাই। এখন লম্ব যদি হয়, একটা কি হইতে পারে, উপরের দিকে উঠে লম্ব হতে পারে, আর একটা নিচের দিকে যায় লম্ব হতে পারে। তো এইটা যদি পি ভেক্টর হয় তাহলে এটা হবে কি কিউ ভেক্টর। জাস্ট এদের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। কথা কি বুঝছো? জি ভাই। এই ক্রস নিয়ে ভেক্টর নিয়ে বা লম্ব ভেক্টর নিয়ে কি কনসেপ্ট ক্লিয়ার এখন? জি এই ভাই, ক্লিয়ার। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তো এখন আসো তাইলে, তাইলে আমরা কিভাবে পাইতে পারবো? তার আগে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর নির্ণয় করতে হবে। মানে আই, আই জে ক্যাপ, মানে আয়ও তো একক ভেক্টর আকারে এ এবং বি কে প্রকাশ করতে হবে। তাহলে প্রকাশ করলে কি হবে বলো জি দেখি। ভাই, উপাংশ বের করার মাধ্যমে। উপাংশের মাধ্যমে। তাহলে এটা কি হবে, এ সাইন 30 ডিগ্রি আই ক্যাপ, মানে এ ভেক্টর সমান সমান কি হবে, এ সাইন থার্টি ডিগ্রি। এ সাইন 30 ডিগ্রি হলে কি হবে, এর আগে মাইনাস দিতে হবে, কেননা এটা কি এক্স অক্ষের মাইনাস দিকের সাথে সাইন 30 ডিগ্রি না। জি ভাই। তাহলে এ সাইন -30 ডিগ্রি আই ক্যাপ প্লাস তোমার এ কস 30 ডিগ্রি জে ক্যাপ, পজিটিভ দিকেই আছে, এখানে তো প্লাস মাইনাস নিয়ে এত দরকার নাই। এটা কি বোঝা গেছে? ভাইয়া এখানে কস এর সাথে তার মানে আই ক্যাপ যেটা ওইটা এই কস 30 ডিগ্রির সাথে হবে না? দেখেন তো থেটা কার সাথে, এইটা না, এটা না 30 ডিগ্রি? জি ভাই। তাইলে এই ভূমিটা আসলে কোনটা, ভূমিটা আসলে ওয়াই এক্সিস বরাবর না। তাহলে অবশ্যই কজ উপাংশটা কি কার বরাবর যাবে, জে ক্যাপ জি ভাই। বরাবর না। বুঝা গেছে? জি ভাই। আর এই যে যে আমাদের সাইন 30 ডিগ্রি আমরা নিলাম, কেন নিলাম, এই যে এই বরাবর যখন আমরা নিচ্ছি তখন কি হচ্ছে, 90 ডিগ্রি মাইনাসটা এইভাবেও ব্যাখ্যা করতে পারেন, অথবা এইটা কি তার লম্ব উপাংশ হিসাবে কাজ করতেছে, কেননা জি এইটা ভাই, হচ্ছে ঠিক আবার আছে, থার্টি বুঝছি। ডিগ্রি আর মাইনাস কেন নিলাম, এটা কি বোঝা গেছে? জি ভাই। জি ভাই, বোঝা গেছে। কেননা নেগেটিভ দিক বরাবর কাজ করতেছে। তাইলে এটার মান কত আসে বের করেন। এখানে এ কস 120 ডিগ্রিও দেওয়া যেত। হ্যাঁ, এ কস 120 ডিগ্রি, এ কস 120 ডিগ্রি দেওয়া যায়। তো ধরি এবার মাইনের দরকার তো, এ কস 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 120 ডিগ্রি দেওয়া যায় তো। আচ্ছা 60 ডিগ্রি না, আচ্ছা দেয়া যাইতো, দেয়া যাইতো। এটা হচ্ছে 60 ডিগ্রি আছে তাই না, 60 ডিগ্রি থাকলে 120 ডিগ্রি দেওয়া যাইতো। অথবা কি দেওয়া যাইতো, সাইন 150 ডিগ্রি দেওয়া যাইতো, রাইট? জি ভাই। আচ্ছা এটা করো, এটা হিসাব করো, এটার মান কত আসে সেটা হিসাব করো। আর বি ভেক্টর সমান সমান আমাদের কি হবে, তো এই বরাবর যদি আমরা ধরি তাহলে সেটাও হবে হচ্ছে মাইনাস, মাইনাস কি হবে, মাইনাস বি সাইন 30 ডিগ্রি। 20 সেন্টি। আর আর এদিকে কি হবে, এটাও হবে মাইনাস, তাহলে বি কস 30 ডিগ্রি। মাইনাস। এটা হবে হচ্ছে আই ক্যাপ, এটা হবে হচ্ছে জে ক্যাপ।
আর বি এর মান তো দেয়াই আছে, এ এর মান 8 আর বি এর মান 10, তাহলে এই দুইটা ভেক্টর কি কি হয়? এ হয় হচ্ছে -4i ক্যাপ +4√3j ক্যাপ। 4√3 j ক্যাপ। আর এটা -5i ক্যাপ -5√3j ক্যাপ। -5√3 j ক্যাপ। তাহলে এখন এইটার কি ক্রস ভেক্টর নির্ণয় করা যাবে না, এ ক্রস বি? জি জি ভাই। ভাই যাবে। এটাতে কি একদমই সোজা জিনিস না? জি ভাই, এ ক্রস বি ভেক্টরের মান। এটা জাস্ট বের করবা, বের করে কি করবা আমাদের, এটা কি ক্যাপ সমান সমান কি আছে, সেটা 0। লম্ব ভেক্টর দেবো। আচ্ছা তোমরা বলো দেখি এই দুইটা, আচ্ছা সামহাও কে তো নাই, তাহলে দুইটি থেকে কে বাদ দিয়ে এরকম করা যেত না? মানে আমরা তো বুঝতে পারছি এখানে কে তো নাই, কে তো দুইটার ক্ষেত্রেই 0, তাহলে কে জি না ভাই। ধরে, কে 0 না ধরে কি এরকম লেখা যেত না? জি ভাই। লেখা কি যেত? এই ছেলে পেলে লেখা কি যেত? আমার কথা বুঝোনি? জি ভাই, লেখা যাবে না, কে যদি 0 হয় তাহলে। দেখা তো যাই তো। লেখা যাবে তাই না? তাহলে তোমরা দুইজন আবার সফলভাবে ভুল আনসার দিছো। কে অবশ্যই নিতে হবে। কে কি করতে হবে? অবশ্যই নিতে হবে, কে নিয়ে তারপর তুমি 0 লিখো। এখন তোমরা আমাকে বলো তো কেন তোমাকে কে নিয়ে তারপর 0 বসাতে হবে, কেন ম্যান্ডেটরি? কারণ কে কে থাকলে পারে তো ওই যে এই বাম পাশের সাইড, এই প্রথম কলাম আর দ্বিতীয় কলামের ভর্তিগুলোর সাথে গুণ হবে না। কে সাবাস, যদি এটা একটা কারণ। আর 2 নাম্বার ফিজিক্যাল কারণ হচ্ছে যে আই ক্যাপ এবং জে ক্যাপ এ এবং বি ভেক্টর, কিন্তু এ এবং এ ক্রস বি ভেক্টর হচ্ছে তাদের উপর লম্ব, তাইলে সেখানে অবশ্যই কে ভেক্টর থাকবে না, লম্ব যদি হয়। মানে এক্স এবং ওয়াই তলের সাথে লম্ব হতে গেলে অবশ্যই তার জেড এক্সিস বরাবর থাকা লাগবে না সে। জি ভাই। তাহলে অবশ্যই সেখানে কে ভেক্টরটা এন্ট্রি আনাই লাগবে, এন্ট্রি যদি তুমি না করো তাইলে কি তুমি সেখানে করতে পারবা? পারবা না। তাহলে এখন এটা করো দেখি, 4√3, আর এখানে আছে -5 আর -5√3, তাহলে করলে কি হয়? বসাও, করো। তাহলে আই ক্যাপের সাথে কি হবে? আই ক্যাপ যদি হয় তাহলে এটা 0 হয়ে গেল, জে ক্যাপ যদি হয় তাও কি 0 হয়ে গেল, থাকে কি শুধুমাত্র কে ক্যাপ না? যে কে ক্যাপ থাকলে কত হয়? কে ক্যাপ থাকলে হয় হচ্ছে 20√3 মাইনাস, তোমার হচ্ছে কি, মাইনাস না তো প্লাস, প্লাস 20√3, +20√3। তাহলে সমান সমান কত হয়? 40√3 কে ক্যাপ। এবং দেখো এখানে শুধুমাত্র থাকতেছেই কি কে ক্যাপ, কেননা এইটা আসলে কি এক্স ওয়াই তলে না, তাহলে তার সাথে লম্ব হতে গেলে কি কে ভেক্টর লাগবে। কথা কি বুঝছো? জি জি ভাই ভাই। বুঝছি। এটা একদম ডিরেক্ট এক্স ওয়াই তলেই অবস্থিত, তাহলে এটা কি হবে? অবশ্যই জেড এক্সিস বরাবর কোন একটা ভেক্টর হবে। এবং এই 40√3টা কি বোঝায়, যে এইখানকার যদি আমি একটা সামান্তরিক আঁকাইতাম বা এখান থেকে তল দিয়ে যদি একটা আবদ্ধ তল বানাইতাম, এইটার ক্ষেত্রফল হইতো কত? 40√3। বুঝছো? জি ভাই। ক্লিয়ার? আর এই যে ছোট ছোট যেগুলো ভুল যাচ্ছে এখান থেকেই আসলে শিখার দরকার, ঠিক আছে? এখান থেকেই শেখা যাবে। আচ্ছা নেক্সট ম্যাথ, আচ্ছা আরেকটা ম্যাথ ছিল, এটা তোমরা বাসায় করবা, এবং বাসায় হ্যাঁ, তোমরা পারবা না এটাও আমি জানি, কিন্তু তাও এটা ভালো। বাসায় করবা। বুঝছো? এটা খুবই একটা চিন্তার ম্যাথ, মানে এটা আমি চিন্তা করে করে বেশ চিন্তা করে করে বের করছি এবং এই কারণে স্লাইডে অ্যান্সার করছি। আচ্ছা, বিএফ, ঘ নাম। হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা, নাম্বারটা করবা যে সামান্তরিকের এখানে কি বলছে, দুইটি সন্নিহিত বাহু প্রকাশ করে, মানে এই দুইটা এ এবং বি হচ্ছে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, কিন্তু হ্যাঁ, আমাদের লাগবে কি ওই সামান্তরিকের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ। এটা বের করা যাবে না? যাবে তো। একটু ট্রাই মারবা, ট্রাই করে দেখবা যে বের করা যায় কিনা। আচ্ছা ভাইয়া, আমি আমি বলি একটু, আপনি একটু বলে মানে দেখেন তো ঠিক হয় নাকি। আচ্ছা বলো। এই যে এই এই এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ তো দেওয়াই আছে। হ্যাঁ দেওয়া আছে। দেওয়া আছে, তাহলে পারে ওই যে যদি একটা সামান্তরিকের যদি অর্ধেক ত্রিভুজ ধরি, এ বি আর ও, হুম।
তাহলে পরে ওই যে এই ও বি এ আর বি এ ও বের করা যাবে সাবাস, তো, তাই না? সাবাস, সাবাস, করবা। তাহলে করবা, তো হয়ে তুমি গেল। সঠিক পথে আগাচ্ছ, করবা, করবা, হ্যাঁ। ঠিক আছে। এটা ঠিক আছে, করার থ্যাংক ইউ। চেষ্টা করছিলাম, অর্ধেক আগাইছি, বাকি অর্ধেক আগানো হয়নি। বাকি অর্ধেকও আগাবা, এটা করবা। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ এবং খুবই সুন্দর কনসেপ্টের একটা ম্যাথ, এটা অবশ্যই ট্রাই করবা। ওই যে ইসমাইল যেভাবে বলছে এইভাবে করা যাবে, বুঝছো? আচ্ছা, এখন আসো নেক্সট। ওইটা ইসমাইল যেভাবে বলছে ওইভাবেও সে করতে পারবে, কিন্তু করার পর সে একটা জায়গায় বাইরে যাবে। সেটা হচ্ছে, দেখতে এমন হবে না ভেক্টর দুইটা? কেমন ভাইয়া? এমন হবে না দেখতে? এই যে দুইটা ভেক্টর দেখতে কি এমন হবে না? বিপরীত দিকে। হ্যাঁ। মানে এমন হবে, কিন্তু একটা প্রান্ত বিন্দু এইখানে, একটা প্রান্ত বিন্দু এখানে। তো দুইটার যদি ভিন্ন ভিন্ন প্রান্ত বিন্দু হয়, মানে প্রথম বিন্দু বা সূচনা বিন্দু হয়, তাহলে কি আমরা ভেক্টর দ্বয়ের সহজে কি কোণ বের করতে পারবো? পারবো না। তখন কিন্তু ভেক্টর না। শিফট করা লাগে। তো হ্যাঁ, তখন দুইটা ভেক্টরের আদি তখন তোমার, বিন্দুর মধ্যবর্তী কোণ। হ্যাঁ, আদিবৃত্তর মধ্যবর্তী কোণ। তার মানে তুমি যদি একটা ভেক্টর এমনে বের করো আর আরেকটা ভেক্টর যদি তুমি এভাবে বের করো, তাইলে যেমন হবে মধ্যবর্তী কোণ। আর তুমি একটা ভেক্টর এইভাবে বের করলা আর আরেকটা ভেক্টর এইভাবে বের করলা, সেক্ষেত্রে মধ্যবর্তী কোণের কিন্তু ঝামেলা আছে, সেটা আমরা একটু পরে শিখবো। অর্থাৎ ভেক্টর শিফট করে সূচনা বিন্দুকে এক জায়গায় বসাইতে হয়। কথা কি বুঝছো? জি, জি ভাইয়া। সূচনা বিন্দুকে এক জায়গায় বসাইতে হয়, তো সেইভাবে তারপরে আমাদের কোণটা নির্ণয় করতে হয়। আমরা আসবো একটু পরে, সেটা নিয়ে হিসাব নিকাশ করব, সমস্যা নাই। আচ্ছা, আমরা এতটুকু মেবি বুঝতে পারছি। এখন আমরা আসলে নেক্সট অঙ্কে একটু মুভ করি। তো আমাদের বলছে যে দুইটা ভেক্টর দেওয়া আছে ও বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে, তাই না? তো আমাদের বলছে পি কিউ নির্ণয় করো। পি কিউ নির্ণয় করতে পারবা? পি কিউ সমান সমান কি হবে? ম্যাচ এই সহজ মুন আছে। আচ্ছা বলো, মুনতাহা বলো দেখি একটু, পি কিউ সমান সমান কি হবে? পি কিউ ভাইয়া ওই যে ভেক্টর বি মাইনাস এ হবে, পরে যেটা বের হবে মানে ওইটার কিউ মান। ভেক্টর মাইনাস পি ভেক্টর, পি। রাইট? জি মানে ভাইয়া। আমাদের লাস্টে যেই ভেক্টরটা আছে, মানে পি কিউ হইলে লাস্টের বিন্দুর ভেক্টর, লাস্টের বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রথম বা সূচনা বিন্দুর অবস্থান ভেক্টর। সাবাস, তাহলে এটা আমরা পারবো, এটা করে ফেলবা। এবার ঘ নাম্বার কি বলছে? থেটা এর মান থেটা ওয়ান প্লাস থেটা টু অপেক্ষা বড় হবে নাকি ছোট হবে, এটা কেমনে বের করবো আমরা? এই কস থিটার মাধ্যমে। কস থেটার মাধ্যমে। তার মানে আমরা বলবো মধ্যবর্তী। যে আমাদের যে থেটা হবে, মানে এ এবং বি এর যে মধ্যবর্তী কোণ হবে, সেই থেটা ইজিক্যাল টু কি হবে? কজ ইনভার্স অফ এ ডট বি, রাইট? ভাই এটা জি ভাই। হ্যাঁ। এ ডট বি না? জি ভাই। উম, জি ভাই, আর ঠিক এ আছে। ভেক্টরের মান আর বি মান ভেক্টরের মান। গুণ বি ভেক্টরের মান। তাহলে এটা কি আমাদের করে দেওয়া লাগবে? আর বাকিটা কি না হবে? ভাই, থেটা লাগবে ওয়ান, না। থেটা ওয়ান প্লাস থেটা টু সমান সমান হবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থেটা। তাহলে এটা আশা করি তোমরা নিজেরাই পারবা, সমস্যা নাই। সহজ একটা ম্যাথ ছিল। আচ্ছা, এইবার আমাদের এই ম্যাথটা একটু করতে হবে। বলছে কি, উদ্দীপকের ভেক্টর তিনটিকে সন্নিহিত বাহু হিসাবে বিবেচনা করে অঙ্কিত আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয়। তাহলে এখানে আমাদের কি করতে হবে? আয়তন নির্ণয় করতে হবে। এখন তোমরা আমাকে বলো দেখি যে ভাই, নির্ণায়ক দিয়ে বের করবা নাকি তোমরা ভেক্টর দিয়ে বের করবা? নির্ণায়ক দিয়ে যদি বের করি তাহলে এক স্টেপেই বের হবে। আর যদি আমরা কি বের করি, তোমার ভেক্টর ক্রস প্রোডাক্ট দিয়ে বের করি, মানে ডট গুণ ক্রস প্রোডাক্ট দিয়ে বের করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? দুই ধাপে করতে হবে। তাহলে কয় ধাপে করতে চাও? এক ধাপে। আচ্ছা, ইচ্ছা সেটা তোমার, এক ধাপে করলেও করা যায় আবার দুই ধাপে করলেও করা যায়। দুই দিবে তাহলে করবো। আচ্ছা, দুই ধাপে করবেও। আচ্ছা আসো, দুই ভাবেই আমরা করি, সমস্যা নাই। আমরা একটা যদি নির্ণায়ক নির্ণয় করি, তাহলে নির্ণায়কের ক্ষেত্রে কি হবে? আমি র্যান্ডমলি যে কোনো একটা পিক আপ করে আমি বসাই দিই। তাহলে 3T1 এইভাবে আমরা বের করব। আর এখানে আমাদের কি হবে? 2 3 - 4 হয়ে গেল। আর আমি যদি হচ্ছে ভেক্টর ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট দিয়ে করতে যাই, তাইলে আমাদের এই ক্ষেত্রে কি হবে? যে আমরা ধরলাম যে পি ক্রস কিউটা হচ্ছে আমরা আগে নির্ণয় করব। তাহলে পি ক্রস কিউটা নির্ণয় করো। এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, তাই না? তাহলে সেইখানে তুমি বসাও, পি ক্রস কিউ বসাইতো স্যার, তাহলে 2 1 3, আর একটা হচ্ছে 3 2 1, এটার একটা মান বের করো। এরপর আমরা কি করব? আর কে আমরা ধরো ডট প্রোডাক্ট করব পি ক্রস কিউ এর সাথে। তাহলে সেখানে আমরা কি করব? আমরা জাস্ট এইটার মানের সাথে তোমার কি করব? ডট গুণ করব। তাহলে পারবা নাকি আমাকে সরাসরি করে দেওয়া আয়তন লাগবে? স্কেলার ভাই জি বের ভাই, হয়ে যাবে। পারবো। হ্যাঁ, হ্যাঁ, আয়তন এখান থেকেও বের হবে, এখান থেকেও বের হবে, জাস্ট তার পরম মানটা নিবা। কেন মডুলাস মানটা নিবা সেটা তো আমরা আলোচনা করলামই, যে আয়তন কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে এটা কি আমার দেখানোর দরকার আছে নাকি করতে পারবা? না, আমি পারবো। করতে পারবো। আশা করি ইনশাল্লাহ করতে পারবা।
আচ্ছা, তারপর আমাদের কি বলছে যে ভেক্টর তিনটির লব্ধি ভেক্টরের তল এবং দিক নির্ণয় করা সম্ভব হবে কিনা। জি এটা ভাই, বলো সম্ভব তো, হবে। এটা বলো তো কেমনে কি করবা। ভাইয়া এটা কি দিক কোসাইন দিয়ে বের করা যাবে? হ্যাঁ। এইটা অবশ্যই দিক কোসাইন দিয়ে বের করা যাবে। একটা জিনিস জি আমরা ভাই। বুঝলাম, আর কি? আচ্ছা, প্রথমে আমরা একটা কাজ করি, লব্ধি ভেক্টরটা নির্ণয় করি। আমাদের তো তিনটা ভেক্টরের লব্ধি ভেক্টর লাগবে, তাই না? তাহলে লব্ধি ভেক্টরটা, আচ্ছা এখানে তো আর ভেক্টর আছেই, তাহলে ধরো লব্ধি ভেক্টরটা এ ভেক্টর, তাহলে লব্ধি ভেক্টরটা কি হবে বলো দেখি। কিভাবে? বুঝলাম না, লব্ধি ভেক্টর। এই তিনজনের লব্ধি লব্ধি ভেক্টর বের ভেক্টর। করতে। হ্যাঁ হ্যাঁ, এই তিনটা আর ভেক্টর, কিউ ভেক্টর আর পি ভেক্টরের লব্ধি ভেক্টর ধরো এ ভেক্টর, সেটার মান, সেটা কি হবে? এ- 7 আই ক্যাপ প্রথমে। প্রথমটা হবে কত, 2 3 আর 2, তার মানে কত, 7 i ক্যাপ, তাই না? রাইট, হুম। 7 i ক্যাপ। আর জি তারপর ভাই, প্লাস 6 জে ক্যাপ। 6 j ক্যাপ, তারপর জিরো। প্লাস 0 কে ক্যাপ। 9।0 কে ক্যাপ। তাহলে এই এ ভেক্টরটা বা এই তিনজনের লব্ধি ভেক্টরটাই কোনো জেড এক্সিস বরাবর তার কোনো উপাংশ আছে, কম্পোনেন্ট আছে? না ভাই, নাই। কম্পোনেন্ট নাই। তাহলে আমরা বলতে পারি যে এটা আমরা তো বুঝে গেছি, এবার এ ভেক্টরের মান কত হবে? 49 প্লাস 36। রুট রুট ওভার ওভার 85। √85, √85। এখন আমাদের বলছে কি, আমাদের ভেক্টরের, লব্ধি ভেক্টরের তল এবং দিক নির্ণয়, তল নির্ণয় আমাদের হয়ে গেছে। সেটা তল নির্ণয় হবে কি, এক্স এবং ওয়াই এক্সিস বরাবর এক্স ওয়াই তল হবে জি তার। ভাই। আচ্ছা, এবার বলছে দিক, তাহলে দিক নির্ণয় মানে কি, তিনটা এক্সিসের সাথে তার কোণ, হ্যাঁ জি ভাই। জি ভাই। তিনটা এক্সিসের সাথে কোণ, তাহলে থেটা এক্স সমান সমান কি হবে? আমরা বলছিলাম কজ ইনভার্স অফ, ওই যে ভাই আমরা, প্রথমটা হবে 7/√85। রাইট, কজ ইনভার্স অফ 7/√85। তার মানে কি, আমাদের আই ক্যাপ বরাবর যার তার যা উপাংশ আছে, আমরা বলছিলাম যে কজ হয় কেমনে, যে এটা ধরেন একটা ভেক্টর, সেই ভেক্টরটাকে, এটা যদি আপনি থেটা এক্স কল্পনা করেন আর এটা যদি এক্স এক্সিস কল্পনা করেন, তাহলে সেটা কি হবে, এটা হবে হচ্ছে ভূমি। প্রতিবার প্রত্যেকটার ভূমি নিব, তাহলে কজ ইনভার্স দিয়ে তার উপরে থাকবে কি, যদি এক্স এক্সিস বরাবর হয় তাহলে আই ক্যাপের বরাবর তার ভ্যালু, যদি জেড এক্সিস হয় তাহলে কে ক্যাপ বরাবর ভ্যালু, যদি জে মানে ওয়াই এক্সিস হয় তাহলে জে ক্যাপ বরাবর তার যে ভ্যালু, আর নিচে কি হবে, সামগ্রিকভাবে ওই ভেক্টরের মান, তাই না? জি ভাই। তাহলে এখান থেকে আমাদের যেটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের কি, থেটা এক্স। আবার থেটা ওয়াই আমরা বের করব কেমনে, কজ ইনভার্স অফ, 6। 6/√85। আর জেড এক্সিস বরাবর প্লাস 0, তার মানে থিটার মানে 90 ডিগ্রি। অবশ্যই 90 ডিগ্রি। দেখে বোঝা যাচ্ছে, ক্লিয়ার? জি ভাই। পারা পারা যাবে। এটা আসছিল কোথায়, এটা আসছিল তোমার আইএসসিএম আবার কি, মনে হয় আইডিয়াল টাইডিয়াল হবে, আইডিয়াল মতিঝিল মনে হয়, জানি না। আচ্ছা, তারপরে এইটা, এটা নিয়ে সমস্যা হয়েছিল তাই না? এটা নিয়ে মনে হয় জি ভাই। বলছিলা, রাইট? আচ্ছা, বলছে কি কিউ এর উপাংশের মান কত। এখন আমি কি বললাম বলো দেখি, উপাংশ হইতে গেলে কি এক্সিসি হওয়া লাগবে, 90 ডিগ্রিতেই থাকা লাগবে? না ভাই। 90 ডিগ্রিতে থাকা লাগবে না। তা ভেক্টর কয়টা আছে, একটাই ভেক্টর আছে না, বি ভেক্টর। জি ভাই। তে কিউ বরাবর উপাংশ কত হবে, 20 বিকশ কস, তো। শেষ। কোনো কি সমস্যা আছে? না ভাই, কোনো সমস্যা নেই। বুঝছো কস নাকি কেন? বুঝো নাই? না না বুঝেই বললা যে ভাই বুঝেছি। কস না কেন? ভাই, বুঝছে এটা। আরে কস কেন, এই যে 40 ডিগ্রি আছে তো কিউ এর সাথে। তো তো মানে তোমার যেটার সাথে কোন, তুমি এই বরাবর লম্ব অভিক্ষেপ আঁকাচ্ছ না, তো তাইলে তোমার ভূমিটা কি হবে, কস উপাংশ না? থেটা আমি যার যদি সাথে ওই আছে, এ বরাবর ভূমি নেই। এ বরাবর ভূমি নিলে এ, তোমার এ বরাবর ভূমি নিলে এ বরাবর তোমার লম্ব অভিক্ষেপ বা এ বরাবর কম্পোনেন্ট বের হবে, মানে পি এর মান বের হবে। তখন তো bcos 30 ডিগ্রি। তখন 20 cos 30 ডিগ্রি বের হবে। তখন কি ওই এই কিউ বরাবর কোনো উপাংশ থাকবে না? কেন? আরে ভাই, দুই বরাবরই তো উপাংশ থাকবে, বি এর তো দুই বরাবরই উপাংশ আছে, এ বরাবরও আছে বি বরাবরও আছে, দুই সময়ই থাকবে। এদের মধ্যবর্তী কোণ কত, সি আর এ এর মধ্যবর্তী কোণ কত?
70 ডিগ্রি না? 70। 70 হ্যাঁ ডিগ্রি না? তো তুমি সত্তর হ্যাঁ। ডিগ্রি যদি হয়, তাহলে হয় তুমি বসাও যে কিউ বরাবর উপাংশ 20 cos 40 ডিগ্রি, অথবা বসাও 20 sin 70 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, সরি থার্টি 30 ডিগ্রি। ডিগ্রি সরি, সাইন হলে তো 40 ডিগ্রি, 40 ডিগ্রি, জি ভাই, আমি বলছি সাইন 30 ডিগ্রি। তাহলে 20 sin 30 ডিগ্রি, বুঝলি একই তো মান বেরোবে। এইখান দিয়ে ঘোলাই ফেলাই সবাই। বুঝছো? মানে এইটা আর এইটার মান কি সেম আসে না? নাকি সেম তো আসার কথা না। আচ্ছা, এটা আমরা হচ্ছে সাইন দিয়ে করতে পারবো না, বুঝছো? সাইন দিয়ে করতে পারবো না, কেননা সাইন আসবে কখন, যদি 90 ডিগ্রি ডিফারেন্স থাকে তখনই আসবে। জি সাইন ভাই। দিয়ে আমরা এটা করতে পারবো না। সাইন দিয়ে করলে ভুল যাবে, কেননা সাইন সবসময় কজের সাথে কি 90 ডিগ্রি ডিফারেন্সে সেম হয়, মানে cos 30 ডিগ্রি আর তোমার হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি হচ্ছে সেম। কিন্তু যদি এইটা চেঞ্জ হয়ে যায়, মানে এই আলফাটাই চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, ইনিশিয়াল ভ্যালুটাই যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু আচ্ছা কোঅর্ডিনেট রুলসে আমি হচ্ছে কজ আর সাইনকে সেম রাখতে পারবো না। তো ওই আচ্ছা হিসাবে হ্যাঁ। করতে পারবো না, আমাকে এখানে কজ উপাংশ দিয়েই করতে হবে। হ্যাঁ বলো। বি ভেক্টরে কোন একটা ভেক্টরের উপাংশ কয়টা হয়? কোন একটা ভেক্টরের রূপাংশ অসংখ্য। অসংখ্য। যদি আমি বলতাম যে এই বরাবর 15 ডিগ্রিতে আরেকটা, তুমি ধরে নাও যে এই 15 ডিগ্রিতে, এটাকে আমি বললাম সি, তো সি বরাবর কি বি এর কোনো হ্যাঁ। উপাংশ থাকতো না? থাকতো তো। উপাংশ মানে কি, জাস্ট এর উপর লম্ব অভিক্ষেপ, আর কিছুই না। ভাই 0 ডিগ্রি তো হইতে ও পারে। এবারে বুঝছি, এবারে বুঝছি। আর আমরা সবসময় এক্সিস নিয়ে কেন কল্পনা করি যে এক্সিস বরাবর লম্ব অভিক্ষেপ হিসাব করো? কেননা আমাদের সবকিছু আমরা এক্সিস দিয়ে বিবেচনা করি, তাই। কথা কি বুঝছো? ও আচ্ছা এ বাদে আচ্ছা। আর কিছুই না। ওইটাই তুমি যখন ছিলা না, তখন ওইটা নিয়েই আমরা আলোচনা করছি। তুমি তো ক্লাসে জয়েন করছোই পরে। আচ্ছা, হ্যাঁ এইবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সরি এইবার ভাই। আসো। আচ্ছা এইবার আসো। এইবার আমাদের বলছে কি, আমাদের বলছে যে আই জে কে তিনটি একক ভেক্টর নির্দেশ করে। উক্ত ভেক্টর তিনটি যদি একটি ত্রিভুজের তিন বাহু একই ক্রমে নির্দেশ করে, তাহলে যে কোনো দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তো এইটা বোঝার জন্য এই যে আমি সুন্দর চ্যাট জিপিটি থেকে একটা জিনিস বানাইছি, যে ভাই ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ মানেটা আসলে কি। ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ মানে হচ্ছে অবশ্যই সেটা উৎপত্তি বিন্দুতে তৈরি হবে। কোথায় তৈরি হবে? কমন হুম। ইনিশিয়াল পয়েন্টে তৈরি হবে। কথা কি বুঝছো? জি ভাই। কথা কি বুঝছো? তার মানে ধরো একটা ভেক্টর আছে এই বরাবর, আর আরেকটা ভেক্টর আছে এই বরাবর, এই দুইজনের মধ্যবর্তী কোণ ধরো, এইখানকার এই কোণটা হচ্ছে ধরো, মানে জ্যামিতিক কোণ যেটা, সেই জ্যামিতিক কোণটা হচ্ছে ধরো 60 ডিগ্রি। তাহলে বলো তো কি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 120। 120। কেমনে আমরা 120 করলাম? আদি ব্র্যাকেট। বিন্দু মিলা দেন। তাহলে এই প্রান্ত বিন্দু দুইটাকে যদি আমরা মিলাই দিই, তাহলে এখানে কোণ তৈরি কত হয়? 120 না? জি ভাই। এইবার তুমি দেখো, বলো দেখি এই 60 ডিগ্রি বসাইলে ঝামেলা কোথায়? মানে 120-এর বদলে 60 ডিগ্রি বসালে সমস্যাটা কোথায়? কেন আমরা কমন ইনিশিয়াল পয়েন্ট দিয়েই দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতেছি? কারণ দুইটা ভেক্টরের লব্ধি তো ওই যে এই 120-এর মাঝেই হবে না। লব দিয়ে 120-এর মাঝেই হবে। আরো বড় সমস্যা হচ্ছে যদি তুমি উপাংশ নাও 60 ডিগ্রি ধরে, তাইলে এখানে তোমার হচ্ছে ওয়াই এক্সিস বরাবর কি পজিটিভ উপাংশ হবে না? কিন্তু আসলে এখানে উপাংশ তৈরি হবে কি ওয়াই এক্সিস এর নেগেটিভ বরাবর না? হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কথা কি বুঝছো? এই বাকি দুইজন কি বুঝা গেছে? জি ভাই। ক্লিয়ার? তাইলে জি ভাই। অবশ্যই অবশ্যই কোনো দুইটা নির্দিষ্ট ভেক্টরের অ্যাঙ্গেল যদি তোমাকে নির্ণয় করতে হয়, সেই অ্যাঙ্গেলটা ধরতে হবে কমন ইনিশিয়াল পয়েন্ট থেকে, উৎপত্তি বিন্দু থেকে, বা সূচনা বিন্দু থেকে, ঠিক আছে, বা প্রথম বিন্দু থেকে। তাহলে এখন আমাদের এইটা তো একদম সলভ করা সহজ হয়ে যাবে, যে এই ধরো একটা ত্রিভুজ আছে, যে কোনো ত্রিভুজ আছে এরকম। সত্যি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট ক্রম অনুসারে আছে। তাহলে দেখতে কেমন এমন হবে না? জি ভাই। এমন একটা লুপ আছে। তাহলে এখন দেখো তুমি, যে যদি এই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ তোমাকে নির্ণয় করতে হয়, তাহলে কি দেখতে এমন হচ্ছে? এই যে কিছুক্ষণ আগে যেটা আমরা নির্ণয় করলাম, তাই না? আর এটা যদি সমবাহু হয়, তাহলে এটা কি হবে? 120 ডিগ্রি না? জি ভাই। এটা মনে হয় জি ভাই। আহ একটি ত্রিভুজ, এটা হবে হচ্ছে সমবাহু ত্রিভুজ, বুঝছো? সমবাহু কথাটা মিসিং আছে।
তারপর এটার অ্যান্সার হবে 120 ডিগ্রি, তাহলে এটা কত হবে, সম 120 ডিগ্রি। জি ভাই, সমবাহু না হলে তো ওই মধ্যবর্তী কোণই বের করা যাবে না। বের করা যাবে না আর কি। তবে সবগুলো স্থূলকোণ হবে। যদি শুধুমাত্র একটি ত্রিভুজ বলতো তাইলে সবগুলো কি হইতো, স্থূলকোণ তৈরি হবে, অবশ্যই স্থূল মধ্যবর্তী হবে। কোণগুলো স্থূলকোণই হবে, ঠিক আছে। আচ্ছা, যদি এইটা হয় তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি দেখতে পারতেছি, যে এমন একটা ভেক্টর তৈরি হয়েছে এই বরাবর আর এই বরাবর, তাহলে এদের দুইজনের প্রান্ত বিন্দুকে এক করো, তাও কি হবে, এমন হবে না? সবগুলোই কি স্থূলকোণ হবে? সবগুলো স্থূলকোণ হবে, সবগুলোই হবে। সবগুলো যদি স্থূলকোণ একটা হবে। যদি একটা ত্রিভুজের একটা কোণ যদি 120 হয়। তুমি এমন বলার চেষ্টা করতেছো যে এমন, তাই তো? হ্যাঁ হয়। এমন, তাই না? তাহলে জি এমন, ভাই। যদি আমরা সাইক্লিক করি, আচ্ছা দেখি তো হয় কিনা। তাহলে এটা যাবে এই বরাবর, এটা যাবে এই বরাবর, রাইট? একই আর আচ্ছা সরি, একই 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 ক্রম। একই ক্রম হয়। আচ্ছা দেখি তো একটু, স্থূলকোণ হলে চেঞ্জও হইতে পারে, দাঁড়া। ও যেহেতু বললো, একটু দেখি। তাহলে আমাদের যে প্রান্তবিন্দু, হ্যাঁ, তখন আমাদের প্রান্তবিন্দুগুলো আলাদা হয়ে যাবে, রাইট? তখন আমাদের, হ্যাঁ, স্থূলকোণ হবে না, রাইট। যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয় তাইলে হচ্ছে স্থূলকোণী হবে। আর যদি আসলে আগে থেকে একটা স্থূলকোণী থাকে তাহলে আসলে সূক্ষ্মকোণী তৈরি হবে। ওর কথা ঠিক আছে, ঠিক আছে। স্থূলকোণী কোণী ডিরেক্ট হবে না। আচ্ছা, সমবাহু হলে কি হবে, সমবাহু হলে ডিরেক্ট 120 ডিগ্রি হবে। আচ্ছা, এইটা নিয়ে কি এখন আর কোনো কনফিউশন আছে, যে কেন না জি একশো না বিশ ভাই। ভাইয়া। ডিগ্রি হইলো? হ্যাঁ ভাই। আবার এই পয়েন্টের ক্ষেত্রেও কিন্তু সেম, এই পয়েন্টের ক্ষেত্রে একটা ভেক্টর এইদিকে আরেকটা এইদিকে হইলে সেটাকে এক্সটেন্ড করে কোন দিকে করতে হবে, এইদিকে, ঠিক আছে। আর তখন এই দুইটা জি হবে ভাইয়া। হচ্ছে 180 ডিগ্রিতে। আচ্ছা, তাহলে আসো আমরা হচ্ছে এখন নেক্সট যাই। এটা সলভ করছিলা? এটা তো বুঝতেই পারছেন। আচ্ছা, এইগুলো সবগুলোর উপর কিন্তু ভেক্টর চিহ্ন আছে, হ্যাঁ, ভেক্টর চিহ্ন আছে। আচ্ছা, এখন আসো আমাদের কি বলছে, আমাদের বলছে ABCDEF তিনটা ছয়টাই কি ভেক্টর। আর কি বলে দিছে, এ আর ডি পরস্পর লম্ব। এখন এইরকম যদি ম্যাথ থাকে, বলো দেখি তোমার কমন সেন্স কি বলছে যে কোনটা আনসার হবে? অপশন তো জিরো। জিরো। একটা, জিরো। এখন আমাদের জিরো। আগাইতে হবে হচ্ছে জিরোর দিকে, যে জিরো কেন হইলো, কথা কি বুঝছো? এই জি বুঝা ভাই। কি গেছে? এখন দেখো তিনটাই আছে ক্রস ভেক্টর, তাইলে ক্রস ভেক্টরের যদি তুমি থাকে, তাইলে ক্রস ভেক্টর থাকলে তুমি দেখো প্রথম এই পোর্শনটা দেখো, এ ভেক্টর মাইনাস ডি ভেক্টর, এটা থেকে কি কোনো কিছু বোঝা যাবে? মানে এ ভেক্টর মাইনাস ডি ভেক্টর তো যে কোনো কিছুই হতে পারে। তাহলে এইখান থেকে তুমি জিরোতে আগাতে পারছো না, অথবা কিছুতেই আগাতে পারবা না, বুঝছো, লিটারেলি কিছুতেই আগাইতে পারবা না। বাট এই অংশটা যদি তুমি খেয়াল করো তাইলে একটা মজার পার্ট আছে, সেটা কি, ডট প্রোডাক্ট আছে না? জি। ডট জি প্রোডাক্ট ভাই। আছে না? জি ভাই। এখন ডট প্রোডাক্টের ভিতরে তুমি খেয়াল করো, আমাদের বলছে এ আর ডি কি হবে, পরস্পর লম্ব। এ জি আর ভাই। এ আর ডি কি বলছে, পরস্পর লম্ব না? এখন তুমি দেখো হুম হুম। এইটার মান কি হবে, স্কেলার নাকি ভেক্টর? স্কেলার। স্কেলার। তাহলে এই পুরোটা যদি একটা কনস্ট্যান্ট ধরে নাও, কোনো কি সমস্যা আছে? না ভাই, সমস্যা নেই। সমস্যা নাই। এইবার দেখো তো থাকতেছে কি, এ ক্রস ডি না? জি ভাই। জি ভাই। কথা কি বুঝছো, এইখানে থাকতেছে কি, এ ক্রস ডি না? জি ভাই। এখানে থাকতেছে কি এ ক্রস ডি, আর আরেকটা থাকতেছে কি এম, এমটা কি যে কোনো কনস্ট্যান্ট, মানে বি ক্রস সি এর সাথে ই ক্রস এফ গুণ করলে যে কনস্ট্যান্ট দুইটা পাবা, সেই কনস্ট্যান্ট দুইটা গুণ করলে আরেকটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে M। এতটুকু কি বুঝছো নাকি বুঝো নাই? জি ভাই। ভাই এখানে এ ক্রস ডি এর মান কি জিরো আসে? এই ক্রস ডি এর মান কি জিরো আসবে? আসবে না তো, দুইটা তো কি ভেক্টর, জি ভাই। লম্ব। লম্ব ভেক্টর। এইবার তুমি এইখান থেকে এখন এইখানকার প্রমাণে আসো, যে এইখানে আছে কি এ ডি মাইনাস, এই দুইজন, এই দুইজন না? জি ভাই। এইবার একটু লজিক বের করার চেষ্টা করো তো, পারো কিনা? এবার একটু লজিক বের করার চেষ্টা করো।
ভাই বুঝতেছি না। আমি বললাম এইখান থেকে একটু লজিক বিল্ড আপ করার চেষ্টা করেন যে কিভাবে হবে। আমরা মনে হয় কি এখানে প্রশ্ন ভুল তুলছি নাকি? আচ্ছা, আমরা মনে হয় এখানে একটু প্রশ্ন ভুল তুলছি, বুঝছো? ওখানে পেলাম। এখানে মনে হয় একটু প্রশ্ন ভুল আছে। জি ভাই। তিনটা ক্রস কনফার্ম। আচ্ছা, এই প্রশ্নটা আমি একটু দেখবো নি। এইটা হচ্ছে একটু ভুল প্রশ্ন আছে, বুঝছো? এই প্রশ্নটা দিছিল কোথায়? এইটা দিয়েছিল এসসিসি তে দিয়েছিল। এসসিসি 23 সালের প্রশ্ন ছিল। আচ্ছা, আমি এটা হচ্ছে একটু গাইড থেকে আগে মিল করবো নি, এটা মেবি হচ্ছে ভুল টাইপ করা ছিল, ঠিক আছে? আচ্ছা, এটা আমি দেখবো একটু। এখানে মূলত হচ্ছে এ মাইনাস ডি এর বরাবরই আরেকটা ভেক্টর তৈরি হবে। তো তখন হচ্ছে এই দুইটাকে সমান্তরাল করে তাদের ক্রস গুণফল হবে হচ্ছে 0, ঠিক জি। আছে? তো এখানে আনসার 0ই হবে। বাট এখানে মনে হয় কোন একটা নির্ণায়ক অথবা ডি মাইনাস এ এরকম সামথিং একটা কিছু আসবে। তো সেটা হচ্ছে এখানে ভুল দিছে। আচ্ছা, আমি এই কোশ্চেনটা না হলে দেখবো পরে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসো। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, আসলে কিছু কিছু ম্যাথ আসলে ভুল থাকবেই, বুঝছো? এটা মানে খুবই ইন জেনারেল জিনিস, যে তোমার সবকিছু আসলে টাইপ করা হয়। তো তো টাইপ করলে হচ্ছে কিছু ভুল বেরোবেই, বা কিছু আসলে ভুল ওদের থাকবেই। হ্যাঁ, একদম 100% অ্যাকুরেট করাটা খুবই ঝামেলার একটা কাজ। আচ্ছা, আমাদের কি বলছে? দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর আর একটা হচ্ছে সি ভেক্টর। এখন আমাদের বলছে এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটি যে তলে অবস্থিত সে তলের উপর লম্ব একক ভেক্টর বের করো। তাহলে এটা আমরা কেমনে বের করতে পারবো? ওই যে প্লাস মাইনাস ক্রস গুণফল বা ক্রস গুণফলের মান। গুড। তাহলে আমরা এই যে যে লম্ব একক ভেক্টর বের করব সেটাকে ধরে নাও ইটা সমান সমান আমাদের কি হবে, এ ক্রস বি ভাগ এ ক্রস বি এর মান। এটা কি করে দেয়া লাগবে আমাকে আর? না ভাই। বাকিরা, বাকি দুইজন প্লাস মাইনাস। প্লাস মাইনাস দেন নাই তো। প্লাস মাইনাস, এখান থেকেই তো প্লাস মাইনাস হয়ে যাবে আর কি। আচ্ছা, যাই হোক, এটা তো পারা যাবে। জি। জি তাহলে ভাই। এটা আর আমি করলাম না। 2 নাম্বার বলছে যে এটা সমতলীয় হবে কিনা গাণিতিক ভাবে যাচাই করো। তাহলে জি কিভাবে ভাই যাচাই পারবো। করব? এই ভাই ক্রস বি ত্রিগুণফল দিয়ে। ডট সি। ইজিক্যাল টু কত বেরোবে? 0। জিরো। জি ভাই। ঠিক আছে। তারপরে এটা, এটা হচ্ছে এম। এটা দেখো তো পারো কিনা। এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে ওকে। আমাদের সি ভেক্টর। আমাদের বলছে ভেক্টর সি বরাবর একক ভেক্টর নির্ণয় করতে। আহ একটা জিনিস মনে হয় এখানেও মিসিং আছে, ডাটা। ডাটা দ্বারাও দেখে চেষ্টা করি। আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের মান দেওয়া ছিল, দাঁড়াও। এ ভেক্টরের জি মান ভাই। হচ্ছে মাইনাস আই ক্যাপ -3 j ক্যাপ +2 k ক্যাপ। আর আমাদের বি ভেক্টরটা হচ্ছে 2 i ক্যাপ, তারপর হচ্ছে -2 j ক্যাপ -2 k ক্যাপ। ঠিক আছে। এর আগের যে কোশ্চেনটা ছিল এটা হচ্ছে তোমার ভিকারুন নেসার ছিল, বিএনএসসির 25 সালের কোশ্চেন। আর এই কোশ্চেনটা হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ডের 24 সালের কোশ্চেন। আচ্ছা, এই দুইটা দেওয়া আছে, আর সি ভেক্টরটা কিন্তু দেওয়া নাই। এখন বলছে সি বরাবর একক ভেক্টর বের করতে। তাহলে কি পারবা? আর আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে সি ভেক্টরটা হচ্ছে লম্ব এ ভেক্টর, এবং একই সাথে সি ভেক্টরটা হচ্ছে লম্ব বি ভেক্টর। তাহলে তো পারবা। জি ভাই পারবো, ক্রস গুণফলের মাধ্যমে লম্বা ভেক্টর ক্রস গুণ করে জাস্ট মানটা কি করতে হবে, ভাগ করতে হবে। ক্লিয়ার? জি ভাই।
কিন্তু এখানে একটা জায়গা আছে। এখানে তোমরা এখানে বলতে, উল্টা দিক মাইনাস হবে নাকি? এটাই আমি জিজ্ঞেস করলাম, যে এখানে তোমার প্লাস মাইনাস অফ এ ভেক্টর গুণ বি ভেক্টর, এটা তো পাইলা, ভাগ কি হবে এ ভেক্টর এবং কি হবে বি ভেক্টরের মান, রাইট? এটা না? জি ভাই। কিন্তু এখানে কি প্লাস মাইনাস তুমি বসাই দিতে পারবা? না 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 না। ভাই, সি বরাবর উল্লেখ করে দিয়েছে তাহলে সি, নির্দিষ্ট করে। সি বরাবর হয় প্লাস হবে নাইলে মাইনাস হবে। জি ভাই। বুঝছো? তো সি বরাবর হয় প্লাস হবে না হলে মাইনাস হবে, এখন মাইনাস হবে নাকি প্লাস হবে? মাইনাস হবে। কেন মাইনাস হবে? বিপরীত দিক নাকি? দেখো, আমরা কি বলছিলাম, এন্টি ক্লকওয়াইজ গেলে কি হবে, পজিটিভ না? জি ভাই। তাহলে এ থেকে বি তে তুমি যখন যাচ্ছ, তাহলে সূক্ষ্ম কোণ কি এইটা নাকি এইটা? এক নাম্বারটা না দুই নাম্বারটা? সূক্ষ্ম কোণ দুই কোথায় হবে? নম্বর। এই 2 নাম্বার। বা ছোট কোণ কোনটা হবে, দুই নাম্বারটা না? তো দুই নাম্বারটা জি তুমি এ ভাই। থেকে বি এর দিকে যাচ্ছ এরকম, তো এটা কি ক্লক ওয়াইজ যাচ্ছ নাকি এন্টি ক্লক ওয়াইজ যাচ্ছ? ক্লকওয়াইজ। ক্লক ওয়াইজ, তাহলে এ এবং বি এর ডট গুণ মানে ক্রস গুণফলের মানটা কি হবে, নেগেটিভ না? জি ভাই। তাহলে সি যে তুমি ক্লক ওয়াইজ দেয় প্রডিউস করতেছো, তাইলে এটা কি হবে, নেগেটিভ না? জি ভাই। মানে সিউ তো তৈরি হচ্ছে ক্লক ওয়াইজ যায়, তাইলে ক্লক ওয়াইজ যায় যদি তৈরি হয়, তাহলে এ ক্রস বি এর মানটা কি হবে, নেগেটিভ। কথা কি বুঝছো? ভাই এ আর বি এর ভাই এ আর বি এর দিক যদি উল্টো থাকতো? যদি উল্টা থাকতো তাহলে পজিটিভ হইতো, যদি আমি এখানে বি ক্রস এ বসাইতাম তাহলে সেটা পজিটিভ আসতো। সো হয় এখানে তুমি জি এমন ভাই, দাও, সেক্ষেত্রে পজিটিভ আসছে। হয় তুমি এরকম দাও নেগেটিভ, ঠিক আছে? ভাই এ অথবা ক্রস বি তুমি, দিলে তো নেগেটিভ হবে মনে হয়। হ্যাঁ এ ক্রস বি দেওয়ার জন্যই তো নেগেটিভ বসাইলাম, আর যদি তুমি আর এরকম বি দাও, ক্রস দিলে পজিটিভ। হ্যাঁ হ্যাঁ, বি ক্রসের একটা মিনিট দ্বারা, হ্যাঁ মিহসান বলো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলো। ভাই আমি তো এখন ক্লাস নিচ্ছি, ব্যাচের ক্লাস, আমি 11টায় ফ্রি হব। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটাও তুমি লিখতে পারো অথবা এটাও তুমি লিখতে পারো, একই জিনিস, বুঝছো? মানের সাথে কিন্তু প্লাস মাইনাসের কোনো সম্পর্ক নাই। ওকে, মান তো দুইটার সেমই হবে, রাইট? নেগেটিভ হোক আর পজিটিভ হোক, আছে তো রুট ওভারের ভিতরে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, সো এইটা, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে, তোমার কি মনে হয় এটা কি ছাত্ররা ঠিক করছে? তোমার কি মনে হয় এটা কি ছাত্ররা, ম্যাক্সিমাম ছাত্ররা ঠিক করছে? এটা কিন্তু একটা ভুল যাওয়ার মতো ম্যাথ, বুঝছো? তো দেখা গেছে যে কেউ কিন্তু প্লাস জি ভাই। মাইনাস হিসাব করে নাই। সো এইগুলো কিন্তু খুবই ট্রিকি স্টাইলের ম্যাথ, যেগুলোতে অবশ্যই তোমাকে কি করতে হবে, এক্সট্রা ভাই একটু এখানে নজর যদি দিতে প্লাস হবে। মাইনাস না দিতে তাহলে কত নাম্বার কাটতো? প্লাস মাইনাস না দিলে 2 নাম্বার দিত, 1 নাম্বার কাটতো। গ নাম্বার তো, 1 নাম্বার কাটতো। ঠিক আছে। আচ্ছা, এখন আসো, উদ্দীপক অনুসারে যাচাই করো যে পি প্লাস কিউ ভেক্টর ইজিক্যাল টু আর ভেক্টর। ওই যে আমি বললাম যে আমাদের পি ভেক্টরের মান দেওয়া ছিল, পি ভেক্টরের কি কি মান জানা দেওয়া ছিল, আই ক্যাপ, দাঁড়াও, পি ভেক্টরের মান দেওয়া ছিল হচ্ছে আমাদের মাইনাস আই ক্যাপ -3 জে ক্যাপ। এটা একটু করো দেখি সবাই, এটা একটু করো। আর এটা ছিল আমাদের কিউ ভেক্টর, 2 i ক্যাপ -2 জে ক্যাপ -2 কে ক্যাপ। করো। এই সরি, এটা তো পি ভেক্টর আর কিউ ভেক্টর ছিল না। সরি সরি সরি, তাই তো বলি এত সহজ না তো। এটা ছিল হচ্ছে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর, তাই না? এটা ছিল আমাদের হচ্ছে এ ভেক্টরের মান আর একটা হচ্ছে বি ভেক্টরের মান। তাহলে পারবা? সি ভেক্টর দেওয়া ছিল। সি ভেক্টর তো দেওয়া ছিল না। সি ভেক্টর না, তোমরা গ নাম্বার থেকে পাবা না?
সি ভেক্টর যদি এ এবং বি এর উপর লম্ব হয় তাহলে সি ভেক্টর সমান সমান কি এ ক্রস বি না? ও হ্যাঁ, মানে বলেছে এটা। মাইনাস মাইনাস এ ক্রস বি। এটা তো গ নাম্বারের ম্যাথ আর এটা হচ্ছে ঘ নাম্বারের ম্যাথ। ঠিক আছে, তাহলে সি হুম, ভেক্টর সমান সমান কি হবে? বি ভেক্টর গুণ এ ভেক্টর বের করো। তাহলে এগুলো তো কিন্তু হই। ভেক্টর কিন্তু ক্যালকুলেটরে বের করা যায়, জানো তো এগুলো? হুম হুম। ভেক্টর ক্যালকুলেটরে ইজিলি বের করতে পারবা। তাহলে করো, আহ, করে তা- দেখো হয় কিনা। আর মানটা আমাকে বলো, আর ভেক্টরের মান কত আর পি প্লাস কিউ ভেক্টরের মান কত বেরোচ্ছে। মান মানে ভেক্টরটা আসলে কত বেরোচ্ছে। বড় অঙ্ক হয়ে গেল। না না, একদম সহজ অঙ্ক, করো। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। হুম হুম, বলো। এ ভেক্টর বরাবর বি এর উপাংশ আর এ ভেক্টর বরাবর বি এর উপাংশের মান, এ দুইটা কি আলাদা না একই? এ ভেক্টর বরাবর বি এর উপাংশের মান আর এ ভেক্টর বরাবর, বি এর উপাংশ। তো তুমি আলাদা। তো, তুমি কি বললা এ এর উপর বি এর উপাংশ আর বি এর উপর এ এর উপাংশ কি এক নাকি সেম? এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ হ্যাঁ আর এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশের মান। হ্যাঁ, সেম সেম, উপাংশ মানেই হচ্ছে মান। উপাংশ, উপাংশ তার ভেক্টর না, বুঝো নাই? উপাংশ মানেই তো তুমি মানটাই বের করতেছো জাস্ট, মানে কস থেটা বের করতেছো না, লম্ব অভিক্ষেপ বের করতেছো না, তো সেটা তো আসলে মান হয়, বুঝো নাই? ধরো উপাংশের মান যখন বলতেছো, এটা একটা পি এ ভেক্টর, ঠিক আছে? দুইটা আলাদা না? ধরো এটা 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, ওকে? আচ্ছা আচ্ছা। এটা এ ভেক্টর, আর এটা ধরো বি ভেক্টর। তাহলে তুমি এখন কি বলবো বলো, কি বলছিলা সেটা বলো। আমি বলছিলাম যে ভাইয়া, যে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ আচ্ছা, বি আর ভেক্টর একটা। বরাবর, ধরো বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ, ঠিক আছে? আচ্ছা। বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ। এখন উপাংশ জিনিসটা দুই ভাবে হবে। ধরো এটা যদি একটা আই ক্যাপ হয়, মানে আমি যদি বি ভেক্টর বরাবর কি জানি, বি ভেক্টর বরাবর একক ভেক্টর জানি, এখান থেকে কি আসলে একক ভেক্টর বের করা সম্ভব? যদি আমি না জানি যে এটা যদি এক্স এক্সিস বরাবর হয়, মানে বি ভেক্টরটাই যদি এক্স এক্সিস হয়, তাইলে তো আমি জানি যে সেটা আই ক্যাপ, রাইট? হ্যাঁ আর যদি না হয়, যদি আমি ধরো জানি না বি ভেক্টরটা এক্স এক্সিস কিনা, সেটা আমি জানি না, জাস্ট কোণ দেয়া আছে, কথা কি বুঝছো? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি হবে, বি ক্যাপ, আর এখানে কি হবে, এই যে যে পি কস থেটা হবে, এটা যদি থেটা হয়, মানটা কি হবে পি কস থেটা। হ্যাঁ। এটা কি হবে, বি ভেক্টর বরাবর পি এর উপাংশ, উপাংশ হুম ভেক্টর। ক্লিয়ার? হুম আর তুমি হুম। বলতেছো যে পি বরাবর বি এর উপাংশের মান, তাই না? হ্যাঁ হ্যাঁ। তা মান হওয়া মানে কি এতটুকু, এই যে এতটুকুই এটা তো ঠিক মান। আছে, এবার এবার ঠিক আছে, এবার বোঝা ঠিক কি আছে। গেছে? হ্যাঁ হ্যাঁ। বেশিরভাগ সময় আমরা যখন গতিবিদ্যার ক্ষেত্রে ইউজ করব, তখন দেখবা আমাদের উপাংশটাও কি একটা ভেক্টর আকারে আসতেছে। বাট নর্মালি উপাংশটা আমরা মানে উপাংশ বললে আমরা আসলে উপাংশের মানটাই নির্ণয় করি। যেমন এখানে যতগুলো ম্যাথ আছে সেখানে কি উপাংশের মানটাই নির্ণয় করতে হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা, করো।
ভাই এখানে ভেক্টরের ত্রিভুজ বিধি দিয়ে বের করা যাবে না? হ্যাঁ, ত্রিভুজ দিয়ে বিধি দিয়েই তো বের করতে হবে। হ্যাঁ, তাইলে বের করছি এটা। আচ্ছা, কি আসছে? 8 i ক্যাপ প্লাস। আচ্ছা, শুধুমাত্র এক্স এবং ওয়াই বের হয়েছে তাই তো? ভাইয়া তিনটা একটু বের হয়েছে। কে ক্যাপও বের হয়েছে আপনার? কে ক্যাপ তো বের হওয়ার কথা না। কে ক্যাপ তো বের হওয়ার কথা না। বাকিদের কি কে ক্যাপ বের হয়েছে? আমি তো অন্যভাবে করছি। তুমি আবার কিভাবে করতেছো? আমি ভাই ওই যে এই এন ও এল কোণ বাইর করে নিলাম। আল্লাহ! কোন বের করলে কি হবে বলো দেখি? কোন বের করলে তো মাথা খারাপ হয়ে যাবে না? এন ও এল এন ও এল কোণ বাইর করলে পি ভেক্টর মান পাওয়া যাবে না? কেমনে পাবা? মান পাবা, ভেক্টর তো পাবা না। এখানে তো ভেক্টর দুইটা যোগ অবশ্যই। করতে বসে। মান কি পাবা মানে বের করলে হবে? বোঝা চাইনি আমার কথা। হম। বাকিরা করছো না, একটা ম্যাথ দিলাম এরকম করতেছো, তোমরা পারতেছো না। আরে এটা আমি তো মান সহজ ম্যাথ। ফান বের করে বসে আছি ধ্যাৎ। আচ্ছা, সি ভেক্টরটা কত বের হয়েছে একটু বলেন তো একজন, ওই যে যে মুনতাহা বের করছেন। সি ভেক্টর কত বের হয়েছে? 10 i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 8k ক্যাপ। 10 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 8k ক্যাপ। 8 কে ক্যাপ। আচ্ছা, গুড। এটা মনে হয় ঠিকই বের হয়েছে। সাবাস। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? তিনটা ভেক্টর বের করতে হবে না? তাহলে একটা হচ্ছে পি ভেক্টর, তাহলে পি ভেক্টরটা কত হবে? পি ভেক্টর সমান সমান আমরা কি লিখতে পারি এ আর বি এর মধ্যে দিয়ে? মাইন এ ভাই মাইনাস টু। আমার তো -10 ক্যাপ বেড়ে। আচ্ছা, তোমার আবার -10 i ক্যাপ আসে তাই তো? আর এর দাঁড়ান মান, দাঁড়ান আর এর মান আসছে নাকি কিসের মান মাইনাস না টেন আই ভাই, ক্যাপ? ওইখানে 10 ক্যাপের না, আমার -10 ক্যাপ বেড়েছে। এই সি ভেক্টর সমান সমান জি ভাই, হ্যাঁ। ওই 10 ক্যাপের জায়গায় -10 ক্যাপ। সি ভেক্টরের জায়গায় 10 i ক্যাপ বের হয়েছে। এ ক্রস বি বের করছো না বি ক্রস এ বের করছো? বি ক্রসে বের করছি। বি ক্রস এ বের করছো তাই না? তার মানে এখানে হচ্ছে টু আই ক্যাপ অবশ্যই -10 হবে ভাই। 2 j ক্যাপ আর -2 k ক্যাপ তাই -10 না? হবে। ক্রস বি। -10 হবে। ও মনে হয় ভুলে এ ক্রস বি করে দিছে। হবে না না মা। আচ্ছা, থামো। হবে না? তুমি বললে তো হবে না। ভুল গেলে ভুল হবে, সেটা তো আমাদের শুধরাতে হবে, ঠিক আছে? এমনি কখনো কাউকে ডিমোটিভেটেড করতে হয় না, বুঝছো? সরি সরি তুমি ভাই। তো তুমি তো আরো ভুল করিছো। তুমি তো পুরো অঙ্কই উল্টায় দিছো। তুমি এখানে ওর টেনের জায়গায় -10-এর জায়গায় যদি 10 বসায়, আর তুমি এখানে নির্ণয় করতেছো কোন, তাহলে হয়েছে তোমার? আমার মান সম্মান নাই তাহলে ভাই। তাহলে এখন আসো। আচ্ছা, আপনার কি আসছে 10 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ আর +8 i ক্যাপ তাই না? এইট কে ভাই আমি ক্যাপ এ ক্রস বি বের করছি। এ ক্রস বি বের করছেন, তাহলে এখানে কি করতে হবে? মাইনাস বসাই দিলেই হইলো। সব মাইনাস গুণ করতে হবে। তাহলে সব মাইনাস হয়ে গেল। ক্লিয়ার? জি বুঝছেন ভাই। আপনি কথা? আচ্ছা, জি ভাই। এইবার আসেন, এইবার আপনি দেখবেন এইটা ঠিক করবেন। আচ্ছা, এখন আসেন পি ভেক্টর সমান সমান কি এ মাইনাস বি ভেক্টর আসে, রাইট? জি ভাই। আচ্ছা, পি ভেক্টর সমান সমান এ মাইনাস বি ভেক্টর কি আসলে আসে? এইখানে যদি শীর্ষবিন্দু করি, হ্যাঁ, বি ভেক্টর প্লাস এ ভেক্টর সমান সমান পি ভেক্টর, তাহলে এ মাইনাস বি ভেক্টর, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি বের করেন তাহলে পি ভেক্টরের মান কত বের হইছে? এখান থেকে পি ভেক্টরের মান কত বের হইছে? -3 i ক্যাপ -j ক্যাপ প্লাস 4k ক্যাপ। -3 i ক্যাপ -j ক্যাপ আর +4 k ক্যাপ, রাইট? মিললে তো না। এটা মিলি নাই। আর এর সাথে কিউ যোগ করতে হবে। আরে বাবারে, পি ভেক্টর কি বের হয়েছে কিনা এটা তাই বলো। জি ভাই, এটাই ঠিক আছে। ঠিক আছে, এবার আসো কিউ ভেক্টর বের করি। তাহলে কিউ ভেক্টর সমান সমান কি লিখা যাবে? c-a। c-a। c-a হলে কি হচ্ছে? সি ভেক্টর
এই দিক বরাবর, তাই না? সি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজিক্যাল টু আমরা লিখতে পারি এ ভেক্টর। তাহলে সি ভেক্টর, সি ভেক্টর আমরা বলতে পারি এর এ ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজিক্যাল টু হচ্ছে সি ভেক্টর, তাই না? তাহলে সেখান থেকে আমাদের দরকার কি কিউ ভেক্টর, তাহলে কিউ ভেক্টর ইজিক্যাল টু সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, রাইট? তাহলে জি সি ভাই। ভেক্টর মাইনাস এ ভেক্টর এটার মান কত আসতেছে? 11 i cap এগারো আই ক্যাপ। প্লাস 5 j cap। এটা কি 11 আই ক্যাপ আসতেছে? আপনি না মাইনাস করছিলেন, ভুল মাইনাস করছিলেন। 9 সি মানে কত? সি মানে -10 ছিল না? আর এ মানে কত ছিল? -i। তাহলে কত হয়ে গেল? প্লাস হয়ে গেলে 9 আই ক্যাপ থাকে না? জি ভাই, মাইনাস মাইনাস আই নাইন নাই। আই ক্যাপ। তারপর কি আছে এখানে? সি এ কোথায় আছে? -2 j ক্যাপ। আর এ কত আছে? -3। দুইটা মিলে কি হবে? প্লাস জে। প্লাস আর আরেকটা কি আছে? আরেকটা আছে 8, -8। আরেকটা আছে কত? +2। তাহলে কত হইলো? -6 না? নাকি জি ভাই। -10? -8 আছে। আর এখানে এখানে -2 হবে, তাহলে -10 কে, রাইট? -8 আছে, আর এটা তো মাইনাস হবে, মাইনাস এ ক্যাপ না, এই এ ভেক্টর না, তাহলে কি হবে? -2 কে। তাহলে মোট মিলাই কি হবে? -10 কে। এবার ঠিক আছে, তাহলে পি কিউ গেল। এবার আরেকটা কি? আর ভেক্টর। আর ভেক্টর কি হচ্ছে? আর ভেক্টরের মান কত বেরোচ্ছে? আর ভেক্টর সমান সমান তাহলে কি সি ভেক্টর মাইনাস বি ভেক্টর হবে, রাইট? ভাই যে উত্তর ঠিক আছে, মানে এই যুক্তি ঠিক আছে, পি প্লাস যুক্তি কিউ আর হয়। এটা কত আসে? -12 আই ক্যাপ আসে, আর -6 কে ক্যাপ আসে। আর এই জি দুইটা ভাই, গুণ যোগ করলেও কি হয়? এরকমই আসে মনে হয়, তাই না? কি আসে? জি ভাই। আচ্ছা, একই আসে। তাহলে এখন তোমরা বলো দেখি যে এই ভেক্টরটা কোন তলে অবস্থান করতেছে? কোনটা ভাই? এই যে আর ভেক্টরটা, অথবা পি প্লাস কিউ এক্স এর ভেক্টরটা। হ্যাঁ, এক্স Exact। এর তলে। এক্সাক্ট এক্স তলে। এর তলে। এই বুঝা গেছে? এই ইসমাইল, ভুল করছিলা জি দেখি। ভাই। বুঝতে কি আহ, পারছো নাকি বুঝানি এখনো? জি ভাই, আমার মান সমান নাই ভাই। মান সম্মান তো তৈরি করতে হবে, মান সম্মান বাদে তো সমস্যা। আরেকটা ম্যাথ যদি দিই, আরেকটা জিনিস হচ্ছে আমরা কিন্তু আরেক ভাবে আরেকটা জিনিস নির্ণয় করতে পারি, বুঝছো? আমরা কেবল দেখলাম না যে সমতল বলতে কি বোঝায়, সমতলে অবস্থান করতেছে, রাইট? জি ভাই। জি ভাই। এইটাকে কিন্তু আরেক ভাবেও আমরা করতে পারি। ধরো তিনটা ভেক্টর দেওয়া আছে, রাইট? ধরো এ ভেক্টর, বি ভেক্টর, আর একটা হচ্ছে সি ভেক্টর। এই তিনটা ভেক্টর সমতলে কিনা সেটা যাচাই করতে হবে। এটার আরেকটা ওয়ে কি জানো? এটা কিভাবে আরেকটা ওয়ে ভাইয়া? হচ্ছে ভাই, কোন বের করা? সবগুলোর থেটা এক্স এ, থেটা এক্স বি, থেটা এক্স সি জি তিনটাই ভাই, কি এটাই হবে? বলছে। সমান হবে। একই রকম হবে ভাই, সমান সমান। হবে। কথা কি বুঝছো? ভাইয়া, কিন্তু হ্যাঁ প্লাস বলো। মাইনাস হলে সমস্যা না। এই বুঝিনি থিটা তোমার এক্স কথা। এ মানে থিটা এক্স এ একটু এটা একটু বোঝাবেন? মানে এক্স অক্ষে এ, এর সাথে এক্স অক্ষের কোণ, ও আচ্ছা। এর সাথে এক্স অক্ষের কোণ। কিন্তু এটার একটা ভেজাল আছে, কি ভেজাল বলো তো? এটার একটা ভেজাল আছে, বলতে পারবা কি ভেজাল? বলতে পারবা? ওয়াই আর জেড অক্ষ আলাদা হতে পারে তাই নাকি? ওয়াই আর জি ভাই, মানে মেন কথা হচ্ছে যে এক্স ওয়াই মানে কোন কোন তলের উপর আসলে অবস্থিত সেটার উপর ডিপেন্ড করবে। যদি বলতো এইটা ওয়াই জেড তলে অবস্থান করতেছে কিনা, তাইলে আমাদের কি হতো? সবগুলো জেড এক্সিস এর মান কত হইতো? 0 হইতো। এবং এখানে এখানে একটা ঝামেলা তৈরি হবে যে কোনটার সাথে আমি আসলে কোন তৈরি করব সেটা। বাট ফ্যাক্ট হচ্ছে যে এইটা আবার একটা কার্যকরী দিক তৈরি হবে যখন হচ্ছে আমাদের পাখি ওড়ার ক্ষেত্রে আমরা ম্যাথটা বের করব, বুঝছো? পাখি ওড়ার ক্ষেত্রে ম্যাথটা কেমন? ধরো তোমার একটা অঙ্ক দিছিল মণিপুরে, তো বলছে যে একটা পাখির ক্ষেত্রে দুইটা ডানার ভেক্টর দেওয়া আছে। একটা হচ্ছে F1 ভেক্টর, যেটা সমান সমান দেওয়া আছে হচ্ছে 2 i ক্যাপ +2 j ক্যাপ
মাইনাস কে ক্যাপ, ঠিক আছে। আর আরেকটা পাখার ভেক্টর হচ্ছে তোমার 6 i ক্যাপ মাইনাস 3 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ, ঠিক আছে। আর আরেকটা পাখি সিঙ্গেললি তার দুই পাখার লব্ধি বরাবর যে ভেক্টরটা তৈরি করতেছে সেটাকে বলছে F3, সেটা সমান সমান বলা আছে হচ্ছে 3 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ আর 2 k ক্যাপ। এখন আমাদের বলছে যে 2 নাম্বার পাখি আর 1 নাম্বার পাখি একই সমতলে উঠতেছে কিনা। জি ভাই। কথা কি বুঝছো? 1 নাম্বার পাখির দুইটা পাখার ভেক্টর দেওয়া আছে, তাইলে এদের লব্ধি বের করা যাবে না? এটার লব্ধি, জি ভাই। এটার লব্ধি কত হবে? 8 i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস কে ক্যাপ না? তাহলে মূলত জানতে চাইছে কি আর F1 এবং আর F2 একই সমতলে অবস্থান করতেছে কিনা। জি ভাই। তাহলে এইটা তুমি কিভাবে বের করবা? কোন নির্ণয়ের মাধ্যমে? কোণ নির্ণয়ের মাধ্যমে তুমি করতে পারবা। কিভাবে কোণ নির্ণয় করতে পারবা? এটার জন্য তুমি থেটা এক্স বের করো, এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে। কারণ এখানে তো 3টে ভেক্টর দেওয়া না, এখানে 2টে ভেক্টর আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে করা যাবে থেটা না। ওয়াই বের করো। এবার বের করে দেখো যে দুইটা কোণ, সরি, থেটা এক্স বের করে দেখো দুইটার ক্ষেত্রেই থেটা এক্স এর পরিমাণ সেম আছে কিনা। যদি থেটা এক্স এর পরিমাণ সেম থাকে তার মানে কি দুইটা পাখি এক্স অক্ষের সাথে কি করতেছে বা ভূমির সাথে কি করতেছে, একই কোণে উঠতেছে না। আর যদি থেটা এক্স দুইটা সমান না হয় তার মানে কি পাখি দুইটা আনুভূমিকের সাথে একই কোণ তৈরি করতেছে না। কথা কি বুঝছো? জি এই ভাই। কথা কি বোঝা গেছে? জি ভাই। কথা মনে হয় বোঝা গেছে, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস একটু শিখায় দিই, এক্সট্রা জিনিস। সেটা হচ্ছে আমি এটাকে ব্যাখ্যা করছিলাম এমনে, তাই না, যে এক্স অক্ষের সাথে কোণ তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে একটা ভূমি, এভাবে আমি কি চিন্তা করতে বলছিলাম না? এভাবে চিন্তা করতে বলছিলাম না, যে ধরো একটা এফ ভেক্টর আছে, তো সেই জি এফ ভাই। ভেক্টরটা কত, যেমন ধরো এই ভেক্টরটাই আছে, যে ধরো 2 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ মাইনাস কে ক্যাপ। এইটা আমি বলছিলাম যে এটাকে তুমি কল্পনা করো যে ওই তলের সাথে এক্স অক্ষের সাথে কোণ তৈরি করা, মানে কি ওই আমার এক্স অক্ষের ভাগ ভাগ এফ এর মান, রাইট? এরকম না? জি ভাই। এরকম। আচ্ছা, এটাকে আরেক ভাবেও থিঙ্ক করা যায়, ঠিক আছে, আরেক ভাবেও চিন্তা করা যায়। চিন্তা করো তো যে এই বরাবর একটা i ক্যাপ আছে না, এক্স অক্ষ বরাবর, একক ভেক্টর। জি ভাই। আর এই এফ ভেক্টরটা কি এই i ক্যাপের সাথে নির্দিষ্ট একটা কোণ করে আছে। জি ভাই। তাইলে আমি কি এই দুজনের ডট গুণফল দিয়ে বলতে পারি না যে এই দুজনের ডট গুণফল হবে হচ্ছে এফ এর মান, আই এর মান, এবং তোমার হচ্ছে কস থেটা। আর এই কস থেটাটা কি, কস থেটা এক্স না, এক্স অক্ষের সাথে কোণ না, কেননা আই জি ভাই। ক্যাপের সাথে কোণ মানে কি এক্স অক্ষের সাথে কোণ। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? ভাই আবার একটু বুঝাইলে ভালো হইতো। বললাম যে ধরেন একটা ভেক্টর দেওয়া আছে এফ ভেক্টর, সেই ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণে আছে সেটা আমাকে বের করতে হবে। তো আমি ধরে নিলাম এক্স এক্সিস বরাবর একক ভেক্টর আছে কি i ক্যাপ। ক্লিয়ার? জি ভাই। i ক্যাপটা কি একক ভেক্টর। এখন এই একক ভেক্টরের সাথে থেটা ডিগ্রি কোণে কি আছে, এফ আছে। তাহলে এই একক ভেক্টরের সাথে থেটা ডিগ্রি কোণে এফ আছে, তার মানে কি সেটা কি থেটা এক্স না? মানে i ক্যাপটাই তো এক্স এক্সিস বরাবর। তাহলে এ i ক্যাপের সাথে যা কোণ আর এক্স অক্ষের সাথে সেম কোণ না, সেটাই জি আমাকে ভাই। নির্ণয় করতে হবে না? এতক্ষণে কি বুঝতে পারছেন যে তাইলে আমি কি বলতে পারি যে এফ ডট আই ভেক্টর ইজ ইকাল টু কি এফ ভেক্টরের মান ইন্টু আই ভেক্টরের মান ইন্টু কস থেটা এক্স। ক্লিয়ার? জি ভাই। এখন আই ভেক্টরের মান কত? এক। 1। তাহলে এখন এটার মান 1, তাহলে কস থেটা এক্স সমান সমান কি হবে? এফ ডট আই ইন্টু কি হবে, এফ এর মান ভেক্টর। ভাগ ভাগ এফ এর মান, ঠিক আছে। এখন চিন্তা করেন তো এফ ভেক্টর ডট আই সমান সমান, যদি এফ ভেক্টর সমান সমান হয় xi ক্যাপ, এফ ভেক্টর সমান সমান হইলো xi ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ।
তাইলে এই এফ ডট আই কি অলওয়েজ এক্স হবে না? জি ভাই। বা আই ক্যাপের সাথে সহগুণক আকারে গুণক আকারে যে আছে সেটা হবে না? জি জি ভাই। ভাই। এইভাবেও দেখা যাচ্ছে যে তুমি প্রুফ করতে পারো যে যদি এক্স অক্ষের সাথে কোণ হয় তাহলে এখানে এক্স, সেম যদি ওয়াই অক্ষের সাথে কোণ হইতো এখানে জে ভেক্টর হইতো, তাহলে সেটা কি হইতো? ওয়াই হইতো। যদি জেড এক্সিস এর সাথে হইতো তাহলে এখানে কে হইতো? ডট কে, তাহলে কি হইতো? জেড হইতো। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? জি ভাই। ভাই এটা তো আমরা দিক কোসাইনের মাধ্যমে নির্ণয় করা যায়। এটা তো দিক কোসাইনই বের করলাম, দিক কোসাইন মানেই তো কস থেটা এক্স। জি ভাই। মানে আরেকটা পদ্ধতিতে তোমাকে চিন্তা করা শিখাইলাম যে ভূমি দিয়েও তুমি চিন্তা করতে পারো, আবার ওই এক্সিস বরাবর একক ভেক্টরের সাথে ডট গুণফল দিয়েও তুমি কি করতে পারো? কোসাইন বের করতে পারো। কথা কি বুঝছো নাকি বুঝোনি? নাকি জি আরো ভাইয়া। কনফিউজড হয়ে গেল? তাহলে আমরা হচ্ছে আজকে এই পর্যন্তই রাখি, আমাদের আজকে শর্ট ক্লাস ছিল। যেহেতু তোমরা আমাকে প্রবলেম কম দিছো, so আমি হচ্ছে করাইলামও কম। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা হচ্ছে ভেক্টর নাবলা অপারেটর শুরু করব, নাবলা অপারেটর শেষ শুরু করে আমরা হচ্ছে খুব দ্রুতই এই অধ্যায়টা সমাপ্তি ঘোষণা করব আর কি। আর কিছু ম্যাথ আছে, ম্যাথ আরো বেশ কিছু আমরা প্র্যাকটিস করব, মানে এরকম আরেকটা ক্লাস নিব। আরেকটা ক্লাস নিলে আমার মনে হয় মোটামুটি শেষ হয়ে যাবে। আর ইন জেনারেল যে, হ্যাঁ হ্যাঁ বলো। ফিজিক্সের ক্যালকুলাস। হ্যাঁ হ্যাঁ, ফিজিক্স আর ক্যালকুলাস ইনশাল্লাহ শুরু করব। আচ্ছা, আরেকটা জিনিস ছিল, আরেকটা জিনিস নিয়েও মেবি তোমাদের কনফিউশন ছিল। সেটা হচ্ছে এরকম ছিল, 16/15 আই ক্যাপ। এটা নিয়ে কি আর কনফিউশন আছে? 2/10 জে ক্যাপ প্লাস এ অফ কে ক্যাপ সমান এইটা, এটা একক ভেক্টর হবে কখন? এর মান কত হলে একক ভেক্টর হবে? জি ভাই, এটা আমার সমস্যা ছিল ভাই। ভেক্টর হলে এর মান কত, তাই না? এটা কি জি পারছো ভাই। সলভ করতে? করতে কি পারছো সলভ? ভাই আমাকে একটু বুঝাই দেন। আচ্ছা, শোনো, একক ভেক্টর হইলে সেটার মান অলওয়েজ কত হবে? ওয়ান। 1। তো এটা ধরো পি ভেক্টর, তাহলে পি ক্যাপের মান কত? অবশ্যই 1 না? জি ভাই। তাহলে 1 হতে গেলে কি হবে? 16/15 হোল স্কোয়ার প্লাস 2/10 হোল স্কোয়ার প্লাস এ স্কয়ার। হোল স্কোয়ার ইজিক্যাল টু কত হবে? 1। এবার এ এর ভ্যালু বের করতে পারবা না? জি ভাই। জি ভাই, বুঝছি বিষয়টা। সীমাইত, তাইলে বোঝা গেছে তাই না? সীমাইত না ভাই সীমিত? সিমিত। হ্যাঁ, সিমিত পিয়াজ। তাহলে বুঝতে পারছে। সিমিয়াত, ও সরি, সিমিয়াত তাহলে বুঝতে পারছে। এখন তোমরা বলো দেখি, 1 আই ক্যাপ প্লাস 15/16 জে ক্যাপ প্লাস তোমার হচ্ছে এ কে ক্যাপ, এখানে এ এর মান কত হলে তোমার হচ্ছে এটা একটা একক ভেক্টর হবে? দেখি বুদ্ধি থাকলে বলতে পারবা, দেখা যাক বুদ্ধি আছে কিনা। এই প্রশ্নটা বোঝা যাচ্ছে না। বললাম আই ক্যাপ হুম। প্লাস 15/16 জে ক্যাপ, এটা হচ্ছে আই ক্যাপ, ঠিক আছে, এখানে কিছু নাই। আই ক্যাপ প্লাস 15/16 জে ক্যাপ প্লাস এ কে ক্যাপ সমান সমান 1 কখন হবে, মানে এটার মান 1 কখন হবে, বা এটা কখন একক ভেক্টর হবে? এ এর মান কত হলে? ভাইয়া ওই যে মান বের করে এমন করে করলে। উত্তর হচ্ছে কখনোই না। উত্তর হচ্ছে কি? কখনোই হবে না। কেন হবে এই না? হবে। কেননা এটার মান অলরেডি 1, তুমি স্কোয়ার দিলে এখানে 1 হয়েই আছে, তাহলে কখনো এইটা কি হবে? 1-এর থেকে সবসময় বড় রাশি হবে না? জি ভাই। জি ভাই। তো এইখানে যেই তিনটা রাশি থাকবে সেই তিনটাই কিন্তু 1-এর থেকে ছোট হওয়া লাগবে। জি ভাই। কথা কি বুঝতে পারছো? জি ভাই। এই বাকিটা কি বোঝা গেছে ইসমাইল? জি ভাই। তাহলে এটা কিন্তু চিন্তা করে করতে হবে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি, তারপর তোমাদের সাথে একটু আড্ডা টাড্ডা দেওয়া যাবে। আমি রেকর্ডিং অফ করি আগে, দাঁড়াও, তোমাদের একটু নটর ডেমের কাহিনী শুনি, দাঁড়াও।